যেমন ধরো গ্রিজ, যেমন গ্রিজ চিনে দেয়, গ্রিজ গ্রিজ হতে পারে। আচ্ছা, এই কিছু অ্যামালগাম আছে যেগুলো কঠিনে তরল মিশে, কঠিনে কঠিনে তরলকে মিশিয়ে বানানো অ্যামালগাম। কিছু অ্যামালগাম না জেলি, জেলি টাইপের দেখতে হয়, অ্যাকচুয়ালি জেলি নয় ওটা। ওটা অনেক বিভিন্ন টাইপের যখন কিছু বিক্রিয়া ঘটানো হয় না, বিক্রিয়াতে না অনেক সময় অনুঘটক হিসেবে ব্যবহার করা হয় টাইপের অ্যামালগাম গুলোকে। এবার তোমরা জিজ্ঞেস করো না বিক্রিয়া কিরকম হয়, অনুঘটক কি, এর জন্য আলাদা চ্যাপ্টার আছে, ঘটকগুলো বিক্রিয়াগুলো সবই বলা হবে। কিন্তু কথা হচ্ছে মনে করো বিভিন্ন ধরো একটা বিক্রিয়া হচ্ছে, সেই বিক্রিয়ার স্পিড বাড়ানোর জন্য হালকা হালকা দ্রুত, মানে আজকে বিক্রিয়া শুরু করলে 3 দিন পরে গিয়ে বিক্রিয়া শেষ হবে। তো তার থেকে আমি অবধি পরে অবধি অবজার্ভ করবে, তুই যদি 5 মিনিটের মধ্যে হয়ে যায় তাহলে ভালো হয়। কিন্তু অনুঘটককে মিশিয়ে দেয়, অনুঘটক হচ্ছে বিক্রিয়ার বেগকে বাড়ায়, কমাতে পারে। এমন কিছু অনুঘটক আছে বিক্রিয়ার বেগকে কমাতে পারে, মানে বিক্রিয়ার স্পিড নিয়ন্ত্রণ করে। ওই টাইপের অনুঘটক গুলো হয় হচ্ছে অ্যামালগাম। আর কিছু অ্যামালগাম হয়, তুমি লিখে রাখো অ্যামালগাম। অ্যামালগাম কথাটাই লিখে রাখো জাস্ট, এখানে যেগুলো পড়ে সেগুলো আসছে আসছে। এখন কঠিনে গ্যাস মেশাচ্ছি, কঠিনে আমি কিছু গ্যাস মেশাবো, এখানে গ্যাস মেশাবো এমন কিছু উদাহরণ আছে। এখানে গ্যাস মেশাবো এমন উদাহরণ আছে, এখানেও কিছু কিছু অনুঘটক আছে। জৈব যৌগের বিক্রিয়া হয়, এখানে একটা অনুঘটক, এগুলো সব অনুঘটকের উদাহরণ। আমি যেগুলো বলছি এগুলো সব অনুঘটক। এই আমার অনুঘটক, এই ধাতু আমার এটা অনুঘটক ছিল। এবারে যেটা বলবো এটা অনুঘটক। অ্যাজবেস্টার আছে না, অ্যাজবেস্টার, অ্যাজবেস্টারে হাইড্রোজেন গ্যাসকে দ্রবীভূত করে দেওয়া হয়। অ্যাজবেস্টার কঠিন না গ্যাস? অ্যাজবেস্টার তো কঠিন না, তোমরা দেখেছো অ্যাজবেস্টার। অ্যাজবেস্টার কঠিন, কঠিনে হাইড্রোজেন, হাইড্রোজেন কি গ্যাস? হাইড্রোজেন তো অ্যাজবেস্টাসে শোক করা হয়, অ্যাজবেস্টার হাইড্রোজেনকে শোক করে যেটা যে ফর্মটা বানায় না, ওটা অ্যাকচুয়ালি এই দ্রবণ নাকি কিনে গ্যাসের উদাহরণ। তো হাইড্রোজেন গ্যাস একটা ধাতু আছে প্যালাডিয়াম বলে, প্যালাডিয়াম। H2 গ্যাসের দ্রবীভবন প্যালাডিয়াম ধাতুতে, প্যালাডিয়াম ধাতুতে H2 গ্যাসকে শোক করে দেওয়া হয়, একটা ঘটক বানানো হয়। তাকে বলে ঘটকের কোনো নাম হয় না, জাস্ট বলা হয় আর কি প্যালাডিয়াম আর H2 এরকম করে লেখা, এরকম লেখা। তো সব জৈব যৌগের উদাহরণ এরকম লেখা, কিছু না। শুধু প্যালাডিয়াম ধাতুতে, ধাতু তো কঠিন, প্যালাডিয়াম যে ধাতুটা নিচে ওটাও কঠিন। H2S গ্যাস বা গ্যাস কঠিনে গ্যাসকে দ্রবীভূত করে দিল, শোক করে নিল পুরো। একটা অনুঘটক তৈরি হবে, ওই অনুঘটকটাই রিঅ্যাকশনে কাজ করবে, রিঅ্যাকশনের বেগ বাড়ানো কমানোর জন্য। নেক্সট এটাই বেশি পরীক্ষা, এটা বেশি পরীক্ষা আছে এটা কঠিন ধাতু সম্পর্ক কাজ। পড়াতে তো আমরা সবই জানি, আমি সব পড়াচ্ছি দেখো। এবারে আর বাকি এবারে একটু মনে রাখা সোজা। তোমরা কঠিন মেশাচ্ছ, উদাহরণ দাও, তোমরা যেখানে কঠিন মেশাচ্ছ উদাহরণ কি নুন কম। সোডিয়াম বলে একটা ধাতু আছে, তাই কেরোসিনে ডুবিয়ে রাখা হয়, জলে রাখা যায় দিয়া কি আগে রাখি বলো। বলছিলাম যখন আমরা মানে তাপকে যখন অনুঘটক হিসেবে ব্যবহার করব, তাপকে অনুঘটক, তাপ অনুঘটক হয় না, তাপ বিক্রিয়ার বেগকে বাড়ায় কমায়, সে তো অনুঘটক। ওটা না, অনুঘটক হচ্ছে কোনো সাবস্টেন্স হবে, তাপ তো এনার্জি না। অনুঘটক সেটা যেটা কোনো পদার্থ হবে, আসলে পদার্থ অনেক বিক্রিয়ায় তাপকে ব্যবহার করে, তা কোনো অনুঘটক না। তাপ ব্যবহার করে তাপ বিক্রিয়ার বেগ বাড়ায় কমায় সেটা না বলছি না, কিন্তু কথা হচ্ছে ওটা অনুঘটক। অনুঘটক কোনো ম্যাটার হবে, মানে কোনো পদার্থ হবে, তাপ পদার্থ তো এনার্জি, সেটাই জিজ্ঞাসা করছিলাম। তাহলে না, তাপ কোনো পদার্থ না, তাপ এনার্জি। তুমি তাপকে দেখেছো চোখে, তুমি তাপকে ফিল করেছো, তুমি তো করে দেখেছো, এনার্জি চোখে দেখা যায় না। তাই হোক, তাহলে চিনি জল হতে পারে, নুন জল হতে পারে, বিভিন্ন রকম, কিন্তু সব এই তো তাহলে কঠিন মেশাচ্ছ তুমি, যে কোনো তরল নিলে কঠিন মিশিয়ে দিলে যদি মিশে গেল দ্রবণ হয়ে গেল। তাহলে তরল বলো কিরকম হতে পারে না, ওই যে স্যার কোনো সাউন্ড শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না, আপনার আওয়াজ শোনাই যাচ্ছে না। সাউন্ড শোনা পালিয়েছে, সাউন্ড শোনা যাচ্ছে না। দেখো কোথায় কি কাণ্ড হয়েছে, এখানে খুলে গেছে নাকি কিছু, দেখি আমার হাত ধরে ঠিক আছে, ঠিকই তো বলছে। শুনতে পাচ্ছ? খুব হালকা শোনাচ্ছে, খুব হালকা শুনতে পাচ্ছি, একদম হালকা। বুঝতে পেরেছি।
কি হয়ে যায় বাড়ি স্পিকারটা নিয়ে এসে বলুন সেটার থেকে কোনো বেশি কাজে দেবে এটা শুনতে পায় না আমরা কাজ আর এই ক্যামেরা ওপরে ফেল মানুষ দেখো তরল তুমি একটা সিরাপ না মানে ওই অরেঞ্জ জুস হয় না জলে নিচে এবার ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ দুধ জল হতে পারে এগুলো তো বিভিন্ন রকম এগুলো তো দুধ জল সিরাপ জল তরলে গ্যাস ক্রিম যেগুলো কিংবা ফোম ওগুলো কি তরলে গ্যাস ফোম হতে পারে বিভিন্ন ইমালশন হতে পারে ইমালশন অ্যাকচুয়ালি ক্রিম ওই ক্রিম টাইপের যেগুলো হয় না ওগুলো ক্রিম ইমালশন তাই সব হতে পারে কেমিস্ট্রি যদি তুমি তুলে নাও তুমি কেমিস্ট্রি একটা চ্যাপ্টার আছে তরল লিকুইড পদার্থের তরল অবস্থা বলে একটা আছে ওখানে ইমালশনের জন্য একটা টপিকই আছে ইমালশন শুনবে না ইমালশন কিছু না ক্রিম জাতীয় যেগুলো হয় না ওগুলো ইমালশন বলে পেস্ট্রি দেখেছো পেস্ট্রির তো কেক না উপরে পেস্ট্রির ক্রিমটা শুনবে ওই যে ক্রিমটা না ওই ক্রিমটা ইমালশন টাইপের মানে ওটাতে তরলে গ্যাস মেশানো আছে ওটা ওটা প্রচুর পরিমাণে কি হজম করা যায় না হজমের প্রবলেম হয় ওটা তুমি যদি অতিরিক্ত ক্রিম খেয়ে নিও হজম করতে পারবে মানে ক্রিম খেলে শরীর কিছু না কিছু খারাপ হবে আর ডাইজেশনে বেশি প্রবলেম হয় তো কম হতে পারে ইমালশন হতে পারে কি তরলে গ্যাস সেটা হয়ে গেছে তুই কি নিছিস সব তোমার এখানে কোশ্চেন দিও মাসে আমি পরেরটা যাচ্ছি কোশ্চেন দিও মাসে কোশ্চেন বলে ধরো দুধ জল কিছু দাও তরলে গ্যাস মেশানো গ্যাসে তরল মেশানো একটা অপশন দেবে কঠিনে তরল এরকম চারটা অপশন দেবে তোমাকে জাস্ট যদি এগুলো ভালো মতো জানো তাহলে এখানে কি দুধ জল কারো দাও তরলে তরল মেশানো বা এই যে গ্যাসে ফোম টোম বিষয়টা দিয়ে দিও ফোম কি গ্যাস এই জিনিসগুলো তোমার মাথায় রাখতে হবে তরলে গ্যাস গ্যাসে তরল নয় কিন্তু তরলে গ্যাস মেশাচ্ছ তোমাকে চারটা অপশন এরকম জেনে বুঝিয়ে দেবে তরলে গ্যাস গ্যাসে তরল এরকম করে উল্টো দিয়ে দেবে তোমাকে চারটে পেলাম এটা হলো গ্যাস এটা গ্যাস করবো এখানে গ্যাসীয় লিখে দাও এটা কঠিন দাও গ্যাসীয় তিনটে দেবো সলিউশন মানে তুমি এবার গ্যাসে মেশাচ্ছ তিন দিন তখন কোনো কঠিনে মেশালে তরলে মেশালে এবার তুমি গ্যাস গ্যাসে কঠিন উদাহরণগুলো বেশি হয় একটু বইটা বেশি গ্যাসে কঠিন মেশাচ্ছ এমন কি উদাহরণ আছে যেখানে গ্যাসে কঠিন মেশানো আছে ধোঁয়া ধোঁয়াশা ধুলো ধুলো এই ধোঁয়া তো খুব ফেভারিট হচ্ছে না এরকম হয় ধোঁয়া কিসের উদাহরণ তাহলে কঠিন এই সব গ্যাসে কঠিন গ্যাসে তরল গ্যাসে গ্যাসীয় এবং প্যাকেজে ধোঁয়া ধোঁয়াশা ধুলো এগুলো সব কি এগুলো হচ্ছে গ্যাসেতে কঠিন গ্যাসে তরল দেখো ধোঁয়া ধোঁয়া হচ্ছে একটা কি দুটো গ্যাসের মিশ্রণ মানে একটা কি দুটো গ্যাসে কঠিন মিশে যাচ্ছে কঠিন মানে ধুলো কার্বনের গুণ হতে পারে ধুলোর গুণ হতে পারে তুমি দেখবে গ্যাস এটা ধোঁয়া ধোঁয়া যেখানে এমন না যে ধোঁয়া মানে শুধু মানে গ্যাসই আছে তো ধোঁয়া মানে ভালো কিছু নয় তুমি কোথাও কাগজ পোড়ালে ধোঁয়া উঠবে ধোঁয়াতে আছে কি কারণ কার্বন ডাইঅক্সাইড হতে পারে কার্বন মনোক্সাইড হতে পারে কার্বন মনোক্সাইডের সাথে সাথে কার্বনের গুঁড়ো উঠছে তুমি বুঝতে পারবে না কার্বনের গুঁড়ো মেশানো থাকবে তার মানে ওখানে যে গ্যাস গুলো কার্বন ডাইঅক্সাইড বা কার্বন মনোক্সাইড ওটা কি গ্যাস ওখানে ছড়িয়ে মিশে আছে কি কার্বনের গুঁড়ো কারণ গ্যাসে কোথায় মিশে আছে খুব কম মিশে আছে কিছু কিন্তু উদাহরণ ওই জন্য তো উদাহরণগুলো একটু পরীক্ষা করে দিচ্ছি না ধোঁয়া ধোঁয়াশা প্রায় সেম জিনিস ধোঁয়াশা কি ধোঁয়াশা হচ্ছে প্রচুর ধোঁয়াতে শুধু হয়তো কার্বন মিশে থাকতে পারে মানে যেকোনো একটা কঠিন মিশে থাকতে পারে ধোঁয়ার সাথে বিভিন্ন কঠিন মিশে থাকতে পারে ধুলোর গুঁড়ো কার্বনের গুঁড়ো কোনো ছাই বিভিন্ন টাইপের কঠিন একদম মিশে আছে ধোঁয়ার থেকে ধোঁয়াশা বেশি মানে দূষিত আর কি যাই হোক ধুলো তো আমরা তুমি নর্মাল বাতাসে যে বালিকণা ধুলিকণা মাটির গুঁড়ো এগুলো সব গ্যাসে তো গ্যাসে মেশাচ্ছ কি মেশাচ্ছ মেঘ কুয়াশা এটাও ফেভারিট কুয়াশা কুয়াশা বহুত ফেভারিট তুমি বেশিরভাগ কোশ্চেন এগুলো না কিছু কমন থেকে চলে যাচ্ছে কুয়াশা ধোঁয়া ধোঁয়া কিসের উদাহরণ কুয়াশা কিসের উদাহরণ চলে যাচ্ছে কুয়াশা গ্যাসে তরল বাতাস বাতাসে তরল কণা মিশে আছে মেঘ তরল কণা মিশে আছে আমাদের কুয়াশা কি
তুমি কুয়াশা পড়া গেলে কুয়াশা তো ধরে দেবে ও গ্যাসের তরল নিচে থাকে নেশা থাকে তারপরে তো দ্বিতীয় পড়ে গেলে সেটা তরল হয়ে যাবে গ্যাসে গ্যাসের একটা ধরন বায়ু বাতাস বাতাসে হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন সমস্ত মিশে আছে তো এখানে এমন কোনো যে একটা গ্যাস মিশে আছে গ্যাসই গ্যাস বিভিন্ন টাইপের গ্যাস কারণ তুমি যে বাতাস নিচ্ছ এই বাতাস আছে না বাতাসে নাইট্রোজেন হাইড্রোজেন অক্সিজেন কার্বন ডাই অক্সাইড সব মিশে আছে এই টাইপ এই যে ছকটা এই ছকটা তোমরা লিখে রাখো কারণ এই ছকটা পরীক্ষা সময় কাজে লাগবে বেরা নাম দেখি আরে আমি এবারে এই সমস্ত এবারে দ্রবণ থেকে তোমরা দ্রবণ থেকে বেরিয়ে আসো না কঠিন তরল বলেছে এই এখন শুধু দ্রবণকে ভাবো যে তরল দ্রবণ বেশিরভাগই দেখো দ্রবণ মেনলি বলতে গেলে তরলই বোঝায় কিন্তু তার মানে এমন যে কঠিনের কোনো দ্রবণ হয় হয় কি হয় না তোমাকে উদাহরণ দিলাম কথা হচ্ছে তুমি এখন যে তরলটা ভাবে সেটা মনে করো কোনো লিকুইড হবে এবার আমরা তরলের ঘনত্ব নির্ণয় করব ঘনত্ব নির্ণয় করব তরলের ঘনত্ব রেলের পরীক্ষাতে না এই কোশ্চেন মানে বেছে বেছে আসে তো ভালো করে দেখো ঘনত্ব বের করবো আমরা কোন তরলের যে কোনো তরলের ঘনত্ব বের করতে এখানে তিনটে কনসেপ্ট আছে মানে পরীক্ষার পার্সপেক্টিভে ঠিক আছে আছে বহুত আছে 8-10টা মতো আছে জানা দরকার নেই কত সিলেবাস নেই কত নেই তো সিলেবাসে তিনটে বেশি আছে একটা ঘনত্ব বের করার একটা একক মানে একক মোলারিটি একটা মোলারিটি একটা নরমালিটি এই তিনটে একক আছে হচ্ছে তোমার যে কোনো দ্রবণের ঘনত্ব বের করার জন্য দ্রবণ চ্যাপ্টারে দ্রবণ যে কোনো দ্রবণের ঘনত্ব বের করার জন্য তিনটে একক ব্যবহার করা হয় একটা হচ্ছে মোলারিটি এক ক্যাপিটাল একটা মোলারিটি আর একটা মোলালিটি তো এটাকে ক্যাপিটাল এন দ্বারা দেখানো হয় একে স্মল এন দ্বারা দেখানো হয় একে ক্যাপিটাল এন দ্বারা দেখানো হয় মোলারিটি না বেশি আছে এটা মোলারিটি তারপরে আছে নরমালিটি মোলারিটি খুব সাধারণ মানুষ এই মোলারিটি প্রাইস আছে কথা হচ্ছে আমরা বের করব ঘনত্ব যে কোনো জিনিসের ঘনত্ব বের করার জন্য তার একটাই আমি সলিউশন দেব ঘনত্ব বা ঘনত্ব সমান দ্রবের পরিমাণ দেখো উপরে তোমরা একটা লেখো উপরে এটা লেখো ফার্স্টে এটা লেখো ঘনত্ব বা ঘনত্ব দ্রবণের ঘনত্ব বা ঘনত্ব কিভাবে প্রকাশ করব দ্রবের পরিমাণ বাই দ্রবণের পরিমাণ এটা হচ্ছে মেইন কনসেপ্ট মানে তুই উপরে যে পরিমাণটা রাখবে মানে কোন একটা জিনিসকে ডিভাইড করছিস যখন উপরে যে পরিমাণটা রাখবে সেটা হচ্ছে কিসের পরিমাণ দ্রবের পরিমাণ হবে তুমি একটা দ্রবণ নিলে সেখানে কত পরিমাণে তুমি দ্রাবক নিয়েছো সেটা বসাবে তুমি উপরে আর তাকে ভাগ করবে কি দিয়ে তার যে দ্রবণটা তৈরি হচ্ছে দ্রাবক নয় এখানে কিন্তু আমি বলবো দ্রাবক কোথায় রাখবে সেটা মোলারিটির ক্ষেত্রে শুধু দ্রাবক রাখবে নাহলে কোথাও আমি তোকে যেটা মনে করে দেবো দ্রবণের মেইন ফর্মুলা এটা মনে করো দ্রবণের ঘনত্ব ঘনত্ব কিভাবে নির্ণয় হচ্ছে প্রথমে দ্রাবের পরিমাণ তাকে কত দিয়ে ভাগ করবো দ্রবণের পরিমাণ দিয়ে তোমাকে বলে দিল যে আচ্ছা আমি অঙ্কে আসার আগে তোমাকে বলি দ্রাবের পরিমাণ বাই দ্রবণের পরিমাণ সবকটি সেম জিনিস দ্রাবের পরিমাণ বাই দ্রবণের পরিমাণ তফাৎ কি তফাৎ মোলারিটি বের করার সময় তুমি দ্রাবের পরিমাণ যখন উপরে রাখবে না তুমি দ্রাবের পরিমাণকে নেবে মোলে কত মোল দ্রাব আছে তুমি কত মোল বের করার জন্য মোল কনসেপ্ট ক্লিয়ার থাকা দরকার এক ক্লাস মনে আমি মোল কনসেপ্ট বলেছি এখন যদি তোমরা বলি মোল কনসেপ্ট ভুলে যাচ্ছে আস্তে আস্তে তাহলে কিন্তু ভুল আর দ্রবণের পরিমাণ কিসে রাখবে লিটার এটা বড় হবে কেন মোল কনসেপ্ট বের করা নেই এখন কথা হচ্ছে পুরো কেমিস্ট্রিটা আমি মোলের উপরে মোল বহুত ইম্পর্টেন্ট চ্যাপ্টার তো তোমরা যদি মোল যদি না থাকে যদি আমি অনলাইনে ক্লাস আছে আর যদি অনলাইনে ক্লাস করে থাকেন মোল কনসেপ্ট ক্লিয়ার হবে আগে ক্লাসে বলি তুমি মোলারিটি বের করার জন্য দ্রাবের পরিমাণ কিসে বের করবে মোলে দ্রবণের পরিমাণ কিসে রাখবে লিটারে আমার কি
নর্মালিটি না করে আসে, আচ্ছা মোলারিটিটাই করে। আচ্ছা মোলারিটি কত আমাদের ক্লাসে। আচ্ছা মোলারিটি আছে। মোলারিটি লিখে রাখো আর নর্মালিটিও লিখে রাখো। কিন্তু লিখে রাখো, আমি বলছি কি কি আছে। কথাগুলো নতুন নতুন মনে হবে। নাম তুলাবো কি, এসব দ্রবকে এখানে দ্রাবক কেন লিখে দেওয়া, দ্রবণ তো হবে বেশিরভাগ সময় দ্রাবক। এগুলো যা লিখেছি সব কিন্তু দ্রাবক বাই দ্রবণ। এটা দ্রাবের পরিমাণ, এটা দ্রবণের পরিমাণ। এটা দ্রাবের পরিমাণ, এটা দ্রবণ। এইটা শুধু খালি এটা দ্রাবের পরিমাণ, এটা হচ্ছে দ্রাবকের পরিমাণ। এখানে কিন্তু মোলারিটিতে এই একটাই চেঞ্জ আছে। সব কটা যদি দ্রাবক বাই দ্রবণ লিখছো, এটা তো দ্রাবক বাই দ্রবণ, এটা তো দ্রাবক বাই দ্রবণ, এককগুলো আলাদা। মোলারিটি আর নর্মালিটির ক্ষেত্রে, মোলারিটি আর নর্মালিটির ক্ষেত্রে আলাদা, এককগুলো আলাদা। এটা মনে রাখছো, এটা গ্রাম তুলা কেনা, লিটার কেনা। দ্রবণের পরিমাণ যেখানে সব লিটার দিবে, দ্রাবকটা আসলে কেজি। ফার্স্ট একটা লিখে নাও, তাহলে বলবো। আর উপরে উপরে যাওয়াটা কি হবে? ওগুলো সব দামের পরিমাণ, এগুলো সব দামের পরিমাণ। উপরে যা হবে সব দামের পরিমাণ। দামের পরিমাণ মোলে, এখানে দামের পরিমাণ মোলে, এখানে দামের পরিমাণ গ্রাম তুলার মধ্যে। এখানে দ্রবণের পরিমাণ লিটারে, এখানে দ্রবণের পরিমাণ লিটারে। এখানে শুধু দ্রবণের পরিমাণ না হয়ে দ্রাবকের পরিমাণ হবে। তো ঘনত্বের ফর্মুলা এখানে শুধু চেঞ্জ। তাই এই ঘনত্বের ফর্মুলা এটা তো যা আছে এটা তো সেম আছে, শুধু এটাতে ঘনত্বের ফর্মুলা চেঞ্জ। এখানে দ্রাবের পরিমাণ তাই বাই দ্রাবকের পরিমাণ। দ্রবণের পরিমাণ দ্রাবক দ্রাবক দ্রবণ, এগুলো শুনতে শুনতে মাথা খারাপ হয়ে যাবে কিছুক্ষণ পরে। তো বুঝলেন, দ্রাবকের পরিমাণের পরে ওটা কি আছে ব্র্যাকেটে? কেজি কেজি কেজি। এটা দ্রবক, এটা দ্রাবকের পরিমাণ কেজিতে নিতে হবে। মোলারিটি মানে হচ্ছে মোল পার লিটার, মোলারিটি মানে হচ্ছে মোল পার কেজি, নরমালিটি হচ্ছে গ্রাম গ্রাম তুলাঙ্ক পার লিটার। তো কি এগুলো আমি সবই বলবো। বুঝলে? এগুলো গল্প এখন ভুলে যাও, লেখা লেখা হয়েছে দেখুন, এগুলো ভুলে যাও, ওইটা নিয়ে আলোচনা করলে হবে। ধরো তোমাকে একটা দ্রবণ দিল, হ্যাঁ তোমাকে একটা কোশ্চেন দিল যে এক লিটার দ্রবণ, এক লিটার NaCl দ্রবণ, এসে আমরা সোডিয়াম ক্লোরাইডের দ্রবণে আছে। কারণ এটা সোডিয়াম সোডিয়াম ক্লোরাইড দ্রবণে দ্রবণে সোডিয়াম ক্লোরাইডের ভর কত আছে? ক্যালকুলেটর লাগে, বুঝলি? এক লিটার NaCl দ্রবণে NaCl এর ভর 175.5 ভরের মোলারিটি নির্ণয় করো। কোশ্চেন এটা আছে, কোশ্চেন এটা আছে। দেখো কি ছিল, এক লিটার NaCl দ্রবণে NaCl এর ভর 175.5 ভরের মোলারিটি নির্ণয় করো। মোলারিটি নির্ণয় করার জন্য সূত্র কি? মোল পার লিটার। মোলটা কি হবে বলবো, মানে ভাবো এই একটা যে দ্রবণটা আমি দিয়েছি, এই দ্রবণের দ্রাবক কি আর দ্রাবক, দ্রাবক দরকার নেই, কারণ দ্রাবক তো আমরা এখানে লাগেও না, এটা দ্রাবক লাগে আর দ্রবণ লাগে। দ্রাবের কত পরিমাণ দ্রাবক দেওয়া আছে সেটা কিসে বের করবো? মোলে। আর দ্রবণের পরিমাণ কিসে বের করবো? লিটারে।
এখন কথা হচ্ছে তুমি এবার ভাবো যে দ্রবণটা তুমি নিয়েছো, যে তুমি দ্রবণটা নিয়েছো 1 লিটার NaCl দ্রবণ নিয়েছো, তুমি যে দ্রবণটা নিয়েছো সেই দ্রবণের পরিমাণ কত? লিটারে আছে লিটারে আছে চেক করতে হবে দ্রবণের পরিমাণ, কেন দ্রবণের পরিমাণ তোমাকে কিসে করে আমাকে বের করতে হবে লিটারে, তো লিটারে আছে চেক করবে, কোন কোন সময় লিটার মানে না এমএল দিয়ে দেবে, 1000 ml সমান 1 লিটার, যত এমএল তত তার সাথে ওই নিয়ম করে বের করে কত লিটার দেওয়া আছে, তারপর তুমি লিটারে বসাবে, যাই বসাবে দ্রবণের পরিমাণ যেন সবসময় লিটারে থাকে। তারপরে কি আছে ওই পরিমাণ দ্রাবক মোলে বের করতে, কেন NaCl দ্রবণে ভাবো তুমি যে NaCl দ্রবণটা নিয়েছো, NaCl মানে কি লবণ, যে লবণটা খাই না, NaCl দ্রবণ মানে তুমি নিশ্চয়ই NaCl জলটা মিশিয়ে তুমি দ্রবণ বানিয়েছো, ওখানে দ্রাবক কি হতে পারে, জল না NaCl, যে লবণটা তুমি বানিয়েছো ওখানে আমাকে কথা বলে NaCl এর দ্রবণ 1 লিটার NaCl দ্রবণ নিয়েছো, আর তার মানে NaCl এর দ্রবণ মানে ওখানে দ্রাবণ হচ্ছে দ্রাবক যেটা NaCl আছে, দ্রাবের পরিমাণ এখানে কার পরিমাণ NaCl এর পরিমাণ, যে বসাতে বলে আমাকে এখানে NaCl এর ভর দেওয়া আছে, মোলে তো দেয়া নেই, গ্রাম দেওয়া আছে, গ্রাম থেকে ভর বের কর, মোল বের কর, এটা মোল ভাই, এটা হচ্ছে মোল পর্যন্ত রাখবে, এটা মোল পর্যন্ত রাখবে, এত গ্রাম মানে কত মোল, এটা মোল কনসেপ্টে ফিরে যাও, 1 মোল মানে কত গ্রাম, NaCl এর 1 মোল মানে কত গ্রাম, 8.5, ক্লোরিনটাকে 35.5 নিয়ে ওই জন্য 0.5 লাগিয়ে দিই, মানে 174 করে দিয়েছে, এবার কথা হচ্ছে এই তার মানে আমি যদি NaCl এর বলি, তোমরা যদি তোমরা তো জানো আমাদের আমি আগের ক্লাসে এই মোল পড়িয়েছি, মোল বের করার সময় NaCl এর 1 মোলের ভর কত, সোডিয়ামের হয় হচ্ছে 23 আর এটা 35.5, NaCl এর ভর কত 1 মোলের ভর, মোলারিটি কত সেটা আমি দেখছি, তার আগে বের করো কত হচ্ছে, কত হচ্ছে 1 মোলের ভর কত বেরোচ্ছে, এটা 1 মোল 23 প্লাস 35.5, এটা করলে হবে হচ্ছে তোমার 58.5, মানে এটা 1 মোলের ভর, 1 মোলের ভর 58.5 গ্রাম, মানে কত ভর দেওয়া আছে 175.5, মানে কারণ তুমি যদি এখানে দেখো কোশ্চেন তাহলে মুছছি মানে 58.5 গ্রাম NaCl মানে 1 মোল, 1 গ্রাম মানে NaCl 1/58.5 এত মোল, আর কত গ্রাম দেওয়া আছে 175.5 গ্রাম NaCl মানে 1/58.5 ইনটু 175.5 এত গ্রাম, এটা এত মোল, এত কাটো দিয়ে গেলে 3 মোল, মানে ওই যে দ্রবণটা নিয়েছো ওখানে দ্রবণ তো আছে 1 লিটার, কিন্তু NaCl কত বেশি আছে মেনলি, ব্যাস মোল লিখে দিছো, মোলের পরিমাণ কত 3 মোল, আর এটা কত লিটার, তো হচ্ছে কত 3 মোল পার লিটার, মোল পার লিটার যেটা আছে না এই এককটাকে বলা হচ্ছে ক্যাপিটাল মোলার, এই দ্রবণটার মোলারিটি কত 3, বের করতে হবে, তোমাকে মোল কনসেপ্ট তোমাকে জানতে হবে, তুমি এখানে সবকটা অঙ্ক করবে সবকটাতে তোমাকে মোল জানতে হবে, তুমি মোলারিটি বের করলে তোমাকে দ্রবের পরিমাণ মোলে বসাতে হবে, মোলারিটি বের করতে হলে দ্রবের পরিমাণ মোলে বসাতে হবে, আর নরমালিটি বের করতে গেলে তো এটা আরো হ্যাপা, মোল কনসেপ্ট না, মোলের কনসেপ্ট সাথে আরো একটা কনসেপ্ট আরো নতুন করে যোগ করবে, গ্রাম টু গ্রাম, নরমালিটি ঠিক আছে, যদি নরমালিটি করে যায় না বহু সময় খেয়ে যাবে, নরমালিটি একটু চাপের আছে, রেল দেয় চাপের আছে বলেই দেয়, রেলের জানো তো রেলের সায়েন্স অনেক ভেতর থেকে জিনিসটা, কোশ্চেন করবে তত ক্লিয়ার হবে,
কিলা 1 মোলার NaOH এর 500 ml দ্রবণে NaOH এর ভর নির্ণয় করো। বন্ধুরা ঠিক আছে কোশ্চেন লেখা দরকার নেই, সলভ কর, কোশ্চেন বুঝছি না, আর যদি পারিস কোশ্চেন লিখে রাখ, চাই আছে মানে ওখানে কোশ্চেন সিট দিয়ে দেবে অঙ্ক করতে পারবে। কারণ এগুলো প্র্যাকটিসের হলে আসে, তুই একবার যদি ভুলে যাস না জীবনে মনে করতে পারবি না। কেমিস্ট্রি বহুত সোজা হয়, কথা হচ্ছে হজম করতে পারে না লোক। কনসিস্টেন্সি তুমি যদি না মেইনটেইন করতে পারো না, তুমি ভুলে যাও তোমাদের কেমিস্ট্রি আছে, বুঝেছো? ওটা কেমিস্ট্রি সায়েন্সের যে কোনো সাবজেক্ট যদি প্রত্যেকদিন না পড়িস বা প্রত্যেকদিন যদি না পড়িস না, কোনোদিন হবে না, কোনোদিন হবে না, সবসময় খেয়ে থেকে যাবে মনে, আজকে আমার বায়োলজি হবে না, আজকে আমার এই হবে না, এরকম আসি আজকে কি হচ্ছে আসি হচ্ছে, হ্যাঁ ওটা ml তো 500 ml তো 2 মোল পার লিটার, এটা 500 ml তো হ্যাঁ পাঁচ সেকেন্ড লিটার হ্যাঁ 2 মোল পার লিটার দুই হবে হ্যাঁ না 8 দুই কি 2 লিটার 2 মোল পার লিটার ভর বের করতে বলেছি, আমি বের করব ভর, আমি কি বলেছি এ হইছে ভর বের করতে বলেছি, ভর সব সময় গ্রামে বের না কেজিতে বের এগুলো দেবে, যদি গ্রামে বের করো তুমি, আমার কথা তুমি ফর্মুলা লাগাও, ফর্মুলা তোমাকে কি মোলারিটি ফর্মুলা ফর্মুলা মোলারিটি সমান কি মোল পার লিটার, এই তো ফর্মুলা। এখানে মোলারিটি কি দেয়া আছে এখন, এখানে মোলারিটি মান হবে 1 আছে তো না, এই হইছে 500 গ্রাম, মানে কত পরিমাণ এনএইচ আছে জানি না, নাকি জানি না, আমার এনএইচ এর পরিমাণটা থাকে, মোল আছে, মোল যেরকম আছে সেরকম থাকে, লিটার কত লিটার 0.5 500 ml দ্রবণ আছে, লিটারে নেই কিন্তু এমএল আছে, 500 ml কত লিটার 0.5 1.5 হ্যাঁ 1.5 লিটার, আধা লিটার হাফ লিটার, বুঝতে পারছো? 1 লিটার মানে 1000 ml, হাফ লিটার মানে 500 ml, মানে 1000 ml মানে 1 লিটার, 500 ml মানে হাফ লিটার, তুমি হাফ লিটারকে এরকম লিখতে পারো, হাফ লিটারকে এটা ভাগ করলে না 0.5 আসে, তাহলে লিখতে পারো, এটাও ঠিক এটাও ঠিক, ঠিক আছে লিখতে পারো, ওটা লিখবে, তাহলে আমি সহজে এটা জায়গায় লিখে দিচ্ছি, সেটি হাফ লিটার, ঠিক আছে? দেখো ওপরে দ্রাবের পরিমাণ মোলে আছে নাকি চেক করে নেবে, মোলে আছে একটু বের করতে হবে না, নেই তো অ্যাকচুয়ালি কত মোল আছে আমি জানি না, তার জন্য লিখে না এটাকে শুধু মোল লিখে x মোল লিখে রাখবে, x এর মান বের করতে হবে। দেখো ওপরে দ্রাবের পরিমাণ মোলে আছে আছে, নিচে দ্রবণের পরিমাণ লিটারে আছে আছে, এখানে এর পরিমাণ এর পরিমাণ কিসে আছে মোলারিটিতে, মোলারিটি এটা ছিল আছে আছে বাস, অসুবিধা নেই। এবারে x এর মান বের করব, তাহলে x এর মান গুণ করব, x এর মান কত হবে, আমি এই এককগুলো তুলে দিচ্ছি, এককগুলো লেখা দরকার, x এর পরিমাণ হাফ কি মোল, হাফ মোল বেরোচ্ছে, মোল ছিল না হাফ মোল, না একে যে গুণ করব না, হ্যাঁ চলে এটা মিস করে x এর পরিমাণ কি বেরোচ্ছে হাফ মোল বেরোচ্ছে, বুঝছি আচ্ছা এনে হইছে ভর নির্ণয় করো, 20 গ্রাম এনে হইছে ভর নির্ণয় করার জন্য আমার কি মোল, আমার তো টোটালি মোল কত জানতে হবে, এক মোলে এনে হইছে কত পরিমাণ থাকে 40 গ্রাম, 40 গ্রাম মানে এক মোল, এক মোল মানে 40 গ্রাম, এখানে কত মোল বেরিয়েছে হাফ কত গ্রাম বেরোলো, মানে এনে হইছে কত গ্রাম আছে, ওখানে কি এতটা ধরে গেছিস কেন রে, এই তো চলে না, এখানে সামনে তো চলে না, পিছে সাইড করে বস করুন তো, ওটা তো বসে বসে পড়ে যাবে, সে তো ধুই গেছে কোথায়, ওই বেঞ্চটা বড় চারজন ধরে যাবে, হ্যাঁ হ্যাঁ বলো x এর জায়গায় 40 বলতো তো x এর জায়গায় 40 40 তো মানে এরিয়া অনুযায়ী যে ভরটা x এর পরিমাণ হাফ মোল, অঙ্ক x এর শেষ নয়, অঙ্ক x এর অঙ্কে মোল সংখ্যা চাই না, কত মোল সেটা চাই না, অঙ্কে চেয়েছে এর হচ্ছে ভর, তুমি x এর পরিমাণ এখানে হাফ মোল বের করে দিলে তুমি ভাবলে আমার খান হয়ে যাবে না, x মানে হাফ মোল না, খুব ভালো করে মানে x 2x হবে হাফটা নিচে তো আমি এখন বলছিলাম এখান থেকে
থেকে তুমি কি পাচ্ছ এখানে আমি একটা স্টেপ জানতেছি না এক এটা তুমি ওপরে ধরো x এটা বলছো তো তাহলে x এর মান কত হবে আর এই পুরো এখানে সে ভাগ হবে না আরে ওটা x বাই 1/2 আমি 40 আমি ওখানে যদি ওটা পরে অঙ্ক ওই 40 এর ওই মানটা পরে আসছে তুমি এইটা আমি বুঝে যাবে মানে আমি এটা ডাইরেক্ট গুণ করে দিয়েছি যদি এরকম করতাম তাহলে বুঝতে পারতাম আচ্ছা x এর পরিমাণ হাফ করে দিয়েছি অঙ্ক এখানে শেষ অঙ্কে চেয়েছে কি মূল সংখ্যা চাইনি কত অঙ্ক চাইনি যে কত পরিমাণ বা কত মোল NaOH আছে এটা চাইনি অঙ্কে কি চেয়েছে অঙ্কে চেয়েছে NaOH কত গ্রাম আছে অঙ্ক কত গ্রাম আছে ওটা থেকে আমার ক্লাসে আমি নিজে নিজে ভুলে যাই তো বৃষ্টি হচ্ছিল লাস্টে এম দিয়েছিল এম দিয়েছিল বিরাট একটা জিএম ওটা জন্য ওটা দেখ ওটা জন্য ওটা জায়গা আছে নিচে বস ঠিক আছে কি বলে এখানে চারজন ঢুকতো যদিও মিডল বেঞ্চটায় দেখো তাহলে x এর পরিমাণ হাফ মোল আছে এটুকু কনফার্ম কিন্তু অঙ্কে কি বলেছে ভর মোল বেরিয়েছে মোল চাইছে ভর মোল আর ভরের মধ্যে কি রিলেশন আছে তার মোল চ্যাপ্টার পড়ে রাখতে হবে তার মানে এক মোলে কত ভর আছে এনে হচ্ছে এক মোলে কত ভর আছে এনেছে 40 গ্রাম বের করে কি করে বের করে এই ভরটা বের করে কি করে দেখো মোল প্লাস যারা বলে তারা জানো সোডিয়ামের কত হয় মশলা 23 কিসের 16 আর হাইড্রোজেনের তাহলে যোগ করো তার মানে এক মোলে এনে হচ্ছে ভর কত আছে 40 গ্রাম মানে 40 গ্রাম মানে এক মোলে 40 গ্রাম আছে তাহলে এটা কত দাও তার উত্তর কত 20 এটা আলাদা ওটা আরাম করছি বুঝতে পারো না এই এগুলো জাম কিছুই নেই আচ্ছা এটা বলার আগে একটা জিনিস বলে দিই অঙ্ক জানার আগে একটা জিনিস বলে দিই যদি কোনো দ্রবণের মোলারিটি 1 আসে যদি কোনো দ্রবণের মোলারিটি 1 আসে সেই দ্রবণকে বলা হয় মোলার দ্রবণ যদি কোনো দ্রবণের মোলারিটি 2 আসে তাকে বলা হয় বাইমোলার দ্রবণ ঠিক আছে বাইমোলার দ্রবণ তাহলে এটা বলা আচ্ছা এগুলো আসে মেনলি পরীক্ষাতে যেগুলো আসে সেগুলো যদি কোনো দ্রবণের মোলারিটি 1 আসে তাহলে সেটা মোলার দ্রবণ যদি 2 আসে বাইমোলার দ্রবণ যদি হাফ আসে তাহলে সেটা হচ্ছে সেমি মোলার দ্রবণ যদি 1/10 আসে এটা হচ্ছে ডেসিমোলার দ্রবণ আর যদি 1/100 আসে সেটা হচ্ছে সেন্টিমোলার দ্রবণ এটা দিয়ে তোমাদের চারটা শেষ হবে কটা জিনিস মাথায় রাখো ঠিক না মানে এলে মোলার দুই এলে বাইমোলার হাফ এলে সেমিমোলার 1/10 এলে ডেসিমোলার 1/100 এলে সেন্টিমোলার আর 3 এলে ট্রাইমোলার দ্রবণ যেগুলো আছে যেমন আগের মোলারিটি প্রথমে যে আমরা বুঝিয়ে আমাদের 3 এসেছিল মোলার ওটা কি দ্রবণ এটাই দ্রবণ আছে বলে দিবেন এই দ্রবণটা কি টাইপের দ্রবণ মোলারিটি বের করি মোলারিটি বের করার পর দেখি যে মান কি আসছে 1 আসছে 2 আসছে 3 আসছে আধা যা মান আসবে 1 2 3 হাফ 1 10 আর 100 মধ্যেই থাকবে কোশ্চেন আর বাকি বেশি মোলারিটি বাড়ায় না নামগুলো দিয়ে হ্যাঁ নাম বলে দিবি চারটে নাম দিয়ে দেবে যেটা কোন এবারে মোলারিটি দেখে বিচার করে নেবে যে কোন টাইপের দ্রবণ সেই টাইপের দ্রবণের পিকচার দিয়ে স্যার একে 100 টা ওটা কি সেন্টিমোলার দ্রবণ বাংলা চাইলে বাংলায় লিখে রাখতে পারো কোনো বলি বাংলা চাইলে সেন্টিমোলার লিখে রাখতে পারো ডেসিমোলার সেমিমোলার বাইমোলার মোলার এগুলো লিখে রাখতে পারো এবারে এটা কোথায় দিই স্যার সেকেন্ডটা কি বললাম সেকেন্ডটা বাইমোলার দ্রবণ আরে দুই মানে বাইরে মানে ট্রাই এটা অর্গানিক কেমিস্ট্রি কিন্তু ধরে আছে একটা ক্লাসে আমি পলিটা করব তোমাদের 152 থেকে শুরু করব সেই গণনা তো গণনা আছে বলা হবে কেমিস্ট্রি ডিজাইন থাক কেমিস্ট্রিতে স্ট্রাকচার শেষ হয়ে গেছে সলিউশনও শেষ করে দেব আমি আজকে পরে শেষ হয়ে জানিস না আগে থেকে ছিল তারা জানে 151টি ধারা করানো হয়ে গেছে তো একটা সবচেয়ে বড় কথা আমার টেনশনটা ওইটা দিত না ম্যাক্সিমাম ওই সবচেয়ে 70% চ্যাপ্টার শেষ হয়ে গেছে 70% কোশ্চেন রিপিট হবে রিপিট তো আমি করবো সেটা আমার অভ্যাস আছে আমি রিপিট করবো কথা হচ্ছে ওই যে কনসেপ্টগুলো চলে গেছে না ওই কনসেপ্টগুলো আমি আর এখন ফেরত পাবো তোমাদের কাজ এখন একটাই ভিডিও নাও ভিডিও যেগুলো আছে সব রেকর্ড করাই ছিল আছে আছে কোথায় সেটা আমি জানি সবাই জানে
জিজ্ঞেস করো, ভিডিও নাও, ভিডিও দেখো, কমপ্লিট করো। মুশকিল আছে না? এগুলো হয়েছে দেখা গেছে তো? লিখে লিখে নে। এখানে এটা অঙ্ক দিচ্ছি, কি অঙ্কটা করো, কিছুটা আমি তো ক্লিয়ার আছে। স্যার ওই অঙ্কটা শেষ হয়নি, ওই আগের ওই ভর নির্ণয়টা, হ্যাঁ, কুড়ি গ্রাম না। তো ওটা তো আপনি অর্ধেক করতে করতে থেমে গেলেন। এরকম করবি রে। তো আগে পড়েছিস যখন আরো ভুলেছিস না, না না না, আমি আবার আচ্ছা মোলা তো এই অঙ্ক দিয়ে আবার দেখবি, আবার বুঝবি, আবার সেমই জিনিস, কনসেপ্ট সেম থাকবে। দেখো এটা ভালো। সিসিএল বলছে কার্বন টেট্রাক্লোরাইড, এটা একটা অর্গানিক কম্পাউন্ড। যেমন অর্গানিক কার্বনের ভর সংখ্যা, ক্লোরিনের ভর সংখ্যা আমি তোদের বলে দিচ্ছি। দেখো এটা বলার কথা না, তাও এটা এটা ঠিক। ক্লোরিনের 35.5 আর কার্বনের 12। চলো যদি ভরের কোনো গল্প আসবে না, তো কাজে লাগবে না। সংখ্যা অনুসংখ্যা কতগুলো অণু আছে? অনুসংখ্যা তো যদি বলি মোল কনসেপ্ট পড়ে আমরা আমি অনুসংখ্যা জানি না, আমার মাথায় অনুসংখ্যা আমি বলেছি, মোল কনসেপ্টে অনুসংখ্যা কি বলে কত অণু থাকে? তো মোল সংখ্যা অনুসংখ্যা তুই বুঝতে পারছিস? এক মোলে যদি থাকে তার মানে এখানে মোল সংখ্যা বের কর। আমরা লাগালে কি বেরোবে? মোল সংখ্যা বেরোবে। কত মোল বেরিয়ে গেলে তার মতো অনুসংখ্যা, এক মোলে এতগুলো অনুসংখ্যা থাকে, তাহলে যত মোল বেরোবে তত মোলে কত অনুসংখ্যা আছে? 120 120 বেরোচ্ছে। আমার মনে হয় না 120 বেরোবে। দেখো এটা সেমি মোলার দ্রবণ, মানে এখানে মোলারিটি হ্যাঁ হ্যাঁ, আর এটা 250 ml আছে। টোটাল 152 বেরিয়েছে সিসিএল কোডের পর। ভর লাগবে না এখানে, ভর লাগবে না, ভর কোনো কাজে লাগবে না। আমি ভর চেয়েছি তো, ভর তো চাইনি। আমি চেয়েছি কি মোলের সংখ্যা। ভর চাইলে তাহলে তুমি মোল থেকে ভরে যেতে, মোল অবধি তো সে পৌঁছো। কত মোল বেরিয়েছে, মানে কত মোল, কত বেরিয়েছে, কত মোল? 1/8 মোল বেরিয়েছে। 1/8 মোল আমি যদি ভর চাইতাম তাহলে তুমি 1/8 মোলের ভর বের করতে। এক মোলের ভর এত, তাহলে 1/8 মোলের ভর কত এটা বের করতে। তো অনুসংখ্যা চেয়েছি, তার মানে এক মোল অনুসংখ্যা কত, 1/8 মোলের অনুসংখ্যা কত, অঙ্ক এরকম বের করতে। প্রবলেম কার কার হচ্ছে আমাকে বলো। যারা নতুন এসে তাদের প্রবলেম হবে জানি, যে মোল যার মোল ক্লিয়ার না তার প্রবলেমই প্রবলেম। যারা মোলের ক্লাস করছে তাদের কার কার প্রবলেম হচ্ছে আমাকে এটা। কাটাকাটি যাবে না, কাটাকাটি একটু কষ্ট হবে, কাটাকাটি আমি জানি। টোটাল একটা কি দুটো ঘর, দশমিকের পরে একটা কি দুটো ঘর স্পষ্ট করে বের করো, আর কিছু না। দশমিকের পরে একটা কি দুটো ঘর বের করো, পুরো অঙ্ক করতে হয় না, আমি বলছি। এখানে যে অপশনগুলো থাকবে না সেগুলো এমন নয় যে খুব কাছাকাছি ক্লোজ থাকবে, বহুত দূরে দূরে থাকবে অপশন। ওরাও জানে যে জেনারেল কম্পিটিশন তুমি এখানে ইজি করছো না, যে একদম পয়েন্টে পয়েন্টে দিয়ে দেবে বা পয়েন্ট দিচ্ছ না। সবাই জানে এখানে জেনারেল কম্পিটিশন তো অপশন একদম দূরে দূরে থাকবে, বহুত দূরে দূরে, মানে তুমি একটা মান বের করলেই হয়ে যাবে। আমি বলছি এটা দেখো মানিছো কিসের কিসের হয়ে যাবে, মানে এখানে যাবো কে দেখো। আর দ্রবণটা যদি যে দ্রবণটা কত এমএল দ্রবণ হয়েছে, তুমি 250 এমএল আছে, লিটারে নেই কিন্তু। আমি কিসে বের করবো, লিটারে বের করলে কত লিটার হয়? 250 মানে কত লিটার? 0.2 নয়, পারো আমি বললাম একটু বের করে 1000 ml মানে 1 লিটার।
1 ml মানে 1 বাই 1000 লিটার ওই কি নিয়ম তো না এই সেটা হয় আর কত ml 250 ml মানে 1 বাই 1000 গুণ আড়াইশো। 250 250 চারে 1000 কাটি কত চা কত হচ্ছে 1 লিটার এই 1 চাকে যদি ভাগ করো না 1 4 মানে কি তুমি 1 কে 4 দিয়ে ভাগ করছো দশমিক নিয়েছো 10 4 দুগুণে 8 4 5 0.25 আছে হ্যাঁ এটা 0.25 হয় তুমি 1 কে 4 লেখো নয় 0.25 3 সেন্টিমিটার এবার তোরা যদি শতকরার অঙ্ক হালকা হলে একটু করে থাকিস গ্যারান্টি চলে আসবে 1 কে 4 মানে 0.25 রাইট হ্যাঁ সিজিএল তুমি যারা রেলে ফেলে পড়ি বলছিস শতকরা চ্যাপ্টার বহুত আগে পড়তে হয় আমি যেটা লিখে দিই 12.5% 12.5% মানে তুমি হ্যাঁ ভগ্নাংশ বড় কত হয় যারা হাল থাকে না যারা ভালো করে অঙ্ক করেছে না তার কাছে ফ্র্যাকশন গুলো ভালো থাকে আমি যদি বলি 9.09% মানে কত ফ্র্যাকশন কত এই ফ্র্যাকশন গুলো জানা দরকার আমার এগুলো কেন এগুলো এটা খুব ফেমাস এটা আসেই আসে এগুলো তো এই জিনিসগুলো তোমাকে জানতে হবে মানে 250 আমি বলি 250 মানে একের চাপ পরিষ্কার কথা চলে আসে মানে মোলারিটি কত আমি মোলারিটি সব কি জানি মোল মালিকা সূত্র থেকে মোলারিটি কত না সেমিমোলার দ্রবণ বলেছি সেমিমোলার দ্রবণ মানে মোলের পরিমাণ হাফ লিখে দিয়েছি খুব জানি না কত মোল x মোল লিখে দিলাম মোল তো বের করতে হবে আর লিটার দ্রবণের পরিমাণ লিটার ভাগের পরিমাণ মোলে জানি না কত পরিমাণ দ্রবণ মেশানো আছে তাই জন্য আমি x মোল লিখে দিচ্ছি আর দ্রবণের পরিমাণ লিটার মানে এটা চাইলে লিখতে পারো পয়েন্ট লিখতে পারো অসুবিধা নেই এই জিনিস তো এখান থেকে x এর মান কত হবে গুণ কর এটা বাদ করে ধরি সরাসরি গুণ করলেন 1 এর 2 আর 1 এর 4 গুণ কর কত হবে 1 এর 4 গুণ কত মোল আসছে এর 8 মোল মোলারিটির অঙ্ক এখানে শেষ মানে নতুন কনসেপ্ট এটা হচ্ছে মোলের কনসেপ্ট নতুন না পুরনো কনসেপ্ট অঙ্ক বলেছে কি একটা সিসিএল এর কত অণু সংখ্যা আছে এটা কি বেরিয়েছে সিসিএল এর মোল সংখ্যা কত পরিমাণ কত মোল সিসিএল মোল আছে যে কার্বন টেট্রাক্লোরাইড কত পরিমাণ আছে এর 8 মোল আছে মোল দরকার নেই অণু সংখ্যা বল কতগুলো অণু ছিল তখন তোমাকে ঘুরিয়ে দেবে মোল কনসেপ্ট অণু সংখ্যা কি করে বের করবে এক মোল মানে আমরা জানতাম কতগুলো অণু সংখ্যা 6.0 অ্যাভোগাড্রো সংখ্যক যেটা একের 8 মোল মানে কতগুলো এটা তো বলি আমাদের বলি এক মোল CCl4 মানে 6.023 into 10 to the power 33 e এতগুলো অণু থাকে এক মোল CCl4 একের 8 মোলে কত থাকে একের 8 ভাই 8 হয়ে যাবে না এটা কোন আছে কি করবে কিন্তু একটা লিখে দেবে বুঝছ কি করবে কি তুমি করবে এইটাকে ভাগ করবে তুমি এটা ধারে কাছে দিয়ে যাবে জাস্ট কি করবে 10 to the 23 আছে লিখে তাহলে ভাগ অসুবিধা নেই কারণ কথা হচ্ছে এটাকে ভাগ দাও এটা তুমি যদি দশমিক তোর না তুমি এখানে একটা দশমিক তুলে দিই তুমি নিচে চলে আসবে 10 to the power সরি নিচে চলে আসবে 1000 আমি যে এখানে দশমিক তুলে দিই দশমিক মানে তিনটে শূন্য আছে মানে একের পেছনে তিনটে শূন্য মানে 1000 দিয়ে গুণে 1000 দিয়ে ভাগ হয়ে যাবে এই 1000টা আর এখানে 10 to the power 23 আছে হ্যাঁ একের পেছনে 23টা শূন্য এখানে একের পেছনে তিনটে শূন্য ওখানে তিনটে শূন্য এখানে তিনটে শূন্য কাটবে তাহলে উপরে কটা শূন্য কাটবে আমি কি বলি হিসাব হিসেবে 10 to the power 20 এটা চলে গেল এটা চলে গেল সর্বশেষ তাহলে এটাকে ভাগ করে তুমি 8 দিই কিছু না দু একটা সংখ্যায় ভাগ করো 6023 তো আর 8 ভাগ করো 8 6 48 আর সাথে 56 7 2 8 5 40 ব্যাস ব্যাস দুটো সংখ্যা বের করে দিলেই হয়ে যাবে ভাগ কারণ এবার তুমি অপশন দেখলে বুঝে যাবে কি অপশনে আছে কারণ কি লিখবে 75 into 10 to the power 20 আর নয় তো সব জায়গায় দেবে 10 to the power 20 আর লিখে না 10 to the power 19 করে দিয়ে এটাকে পয়েন্ট দেওয়া আছে এখানে এটা তুমি ভাবো 75 into 10 to the power 20 যা 7.5 into 10 to the power 20 সমান কারণ এখান থেকে একটা শূন্য তুমি নিচে দিয়ে দিয়েছো আর ভাগ করে দিয়েছো 10 এই জিনিস এই পয়েন্টের খেলা এই যে 10 10 to the power এর খেলা এগুলো একটু জানতে হবে এখন সায়েন্স হতে এগুলো একটু জানতে হবে কারণ তোমরা গণিতে নাম্বার সিস্টেমে যখন করবে নাম্বার সিস্টেমে এই টাইপের অঙ্ক যদি পাবে যে দশমিক তোলা বা দশমিক কাটা প্রচুর অঙ্ক পাবে এখন এইভাবে অঙ্ক বের হয় আর তোমাকে এই অঙ্কগুলো করতে গেলে মূল কনসেপ্ট ভালো করে জেনে রাখতে হবে এটা কথা মূল কনসেপ্ট তোমার ক্লিয়ার না থাকে তাহলে প্রত্যেক কোশ্চেন তোমার প্রবলেম বুঝতে পারলে বুঝছিস নাকি কি অবস্থা
তুমি কি আমি আবার অঙ্ক দেবো তো ভালো কম প্র্যাকটিস করো মানে আমি এটা অঙ্ক ছিল আমি আগে ওদের ক্লাসে দিয়েছিলাম সেই কোশ্চেন কোথায় দিয়েছি এই যে হয়েছে মোলারিটি গেল মোলারিটিতে শুধু কিছুই না মোল লিটার দ্রাবের পরিমাণ মোলে বসাও দ্রবণের পরিমাণ লিটারে বসাও তাহলে মোলারিটি বেরিয়ে যাবে এবারে মোলারিটির সাথে যদি মোল যোগ করে দেয় তাহলে এই টাইপের কোশ্চেন পাবে মোলারিটির সাথে মোলকে যোগ করার ওই একটাই প্রসেস মোল বের করে তাহলে কত পরিমাণ মোল আছে মোল বের করে দাও তারপর তুমি মোল থেকে ওখানে তুমি ভর বের করে নিতে পারবে মোল থেকে তুমি অনুর সংখ্যা বের করে নিতে পারবে মোল থেকে মোলার আয়তন বের করে নিতে পারবে তো কনসেপ্ট পড়ানোর সময় আমি বলেছি তো যদি কেউ বলিস ভুলে গেছি তাহলে কিন্তু হয়ে যাবে আচ্ছা মোলারিটি মোলারিটিতে কিছু না দ্রাবের পরিমাণ মোলে বসাও আর দ্রাবকের পরিমাণ কেজিতে বসাও আচ্ছা এখানে কিন্তু নিচে যেটা বলছে সেটা দ্রবণের পরিমাণ না দ্রাবকের পরিমাণ জি বুঝতে পারছিস ওখানে যেটা বসাচ্ছিস সেটা কি বসাচ্ছিস দ্রবণের পরিমাণ লিটার কি বসাচ্ছিস দ্রবণের পরিমাণ বসাচ্ছিস কিন্তু এখানে কিন্তু যেটা বলছে সেটা দ্রবণের নয় দ্রাবকের পরিমাণ এইটা কিন্তু মাথা হিট করে থাকা মোলারিটি আর মোলালিটির মধ্যে এটাই তফাৎ ঠিক আছে না বাংলায় বলে মোলালতা আর ওকে বলে মোলারতা হ্যাঁ রতা 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 যদি বাংলাটা মাথায় না মাথা খারাপ হয়ে যাবে মোলালতা বলে না ওটা বাংলায় বলে তোমার বাংলা বই ভালো করে দেখবি সায়েন্সের যে বই আছে তো ওই কম্পিটিটিভ এক্সাম আছে ওখানে কি মোলালতা লেখা আছে আর ওটা মোলারিটি যেটা সেটা এখন বলছি ওটা হচ্ছে মোলারতা মোলারিটি যেটা মোলারতা লেখা আছে আমি এটা আসি না আমি বের করছি আমি বলছি একটা কেজিতে থাকবে ঠিক আছে এটা কেজিতে থাকবে এটা আমি কেজিতে থাকবে একশো গ্রাম NaCl দ্রবণে 25 গ্রাম NaCl দ্রবীভূত আছে তুমি একটা দ্রবণ নিয়েছো যেটা পরিমাণ 100 গ্রাম ওখানে এ মিশে আছে কত 25 গ্রাম NaCl মিশে আছে দ্রবণটি মোলারিটি নিয়ে মোলারিটি বের করতে ভাবে তুমি অঙ্ক করার সময় ভাববে কি ঠিক আছে মোলারিটি বের করতে হচ্ছে মোলারিটি ফর্মুলা কি ফর্মুলা ডাইরেক্ট দেওয়া আছে তোমাদের সবার গেছে মানে উপরে যে দ্রবণ এই দ্রবণে যে দ্রাবকটা আছে সেটার পরিমাণ মোলে লিখো কত গ্রাম দ্রাবক আছে গ্রামে আছে মোলে নেই কিন্তু গ্রাম থেকে মোলে কনভার্ট করতে হবে ব্যাস তুমি পারবে পরে কাটছে না তাই তো কাটবে না কাটবে না আমি জানি কাটবে না কাটবে তাতে কি তোরা কনসেপ্ট রাখা না তাতে কি আছে আপনি তো ফটো আছে কাছে ফটোর পরে কথা হচ্ছে ওখানে যেটা পাবি সেটা আরামসে পেয়ে যাবি সেটা আরামসে বেরিয়ে আসবে ফোন লাগবে না ওখানে আমি কেন বলছি কারণ তুমি এখানে বের করছো আমি তোমাকে হয়তো বলছি তুমি জলদি করছো বলে ফোন করে ওখানে তুমি ফোন দরকার নেই না ওখানে তুমি কাছে কাছে অ্যান্সার এমন থাক না দুই একটা সংখ্যা ভাগ করে নিয়ে বেরিয়ে যাবে এই যে আমি যে আগে কনসেপ্ট লাগালাম ওখানে কি প্রচুর ভাগ করতে হয়েছে 3 4 10 গুণ ভাগ করতে হয়েছে তুমি একটা কি দুটো বের করছো হ্যাঁ আইআইটি বাইরে বলে অ্যানসার বলছি অ্যানসার করি আমি এখানে অপশন ধরে দিয়েছি অ্যানসার বেরিয়ে যাবে নরমাল দুই একটা বলা আমাকে চারটে চার পাঁচজন যদি বেরিয়ে যায় চার পাঁচজন যদি ঠিক হয়ে যায় তাহলে ওটা ঠিক হয়েছে দেখো আচ্ছা এটা তো মোলে বের হবে
বের করতে পারলে সেটা ক্যালকুলেশন করে বের করতে হবে। 25 গ্রাম NaCl মেশানো আছে, 25 গ্রাম মানে কত মোল? 2 পয়েন্ট সামথিং বাই ছোট বের হবে। মোল বের করা যাবে হচ্ছে কেজি। দ্রাবকের পরিমাণ এটা। আমাকে একটা কথা বলো, 100 গ্রাম দ্রবণ নিয়েছি, তাহলে 25 গ্রাম আছে NaCl, আর বাদ বাকি দ্রাবক তাহলে কত আছে? 100 দ্রাবকের পরিমাণ। এবারে কত গ্রাম দ্রাবক আছে? 75 গ্রাম। দ্রাবক 75 গ্রাম আছে, তাই তো? মানে কত কেজি আছে? কেজিতে লিখতে হবে। দ্রাবকের পরিমাণ তো কেজিতে লিখতে হবে। 1000 গ্রাম মানে 1 কেজি, 75 গ্রাম মানে কত কেজি? দেখি বেশি পয়েন্টের খেলা আসবে এখানে। ঠিক আছে, 0.075 গ্রাম আছে। বুঝতে পারলে? বের করো। কি বের করতে হবে? দেখো না? দেখো মোল আমার কাছে আছে কি 25 গ্রাম NaCl। NaCl এর আণবিক ভর কত? 1.5 ঠিক আছে, এটা তো 58 না, 58 না, 58 30.5 তো 35। তারপরে আমি 58 এগুলো না, এগুলো পয়েন্টের যদি সরি একটা সংখ্যা পয়েন্টের পরে আর কি, পয়েন্টের একটা ঘর পরে সংখ্যা যদি একাত্তর বর্গ হয় কিছু যায় আসে না, কারণ পয়েন্টের একটা সংখ্যা পরে গুরুত্ব কেউ দেয় না, কম্পিটিটিভ জেনারেল কম্পিটিশনে দেয়। এখানে 58 গ্রাম NaCl এর সংখ্যা কত? 1 নম্বর। এখানে কোনো মধ্যে 58 গ্রাম করতে গেলে NaCl সোডিয়ামের কত? 23, ক্লোরিনের কত? 35, 35.5 হয় 35 না, তাহলে কত? 58। আমি 58 গ্রাম কি? 58 গ্রাম NaCl এর ভর 1 নম্বর। কত গ্রাম আছে এখানে? 25 গ্রাম। 25 গ্রাম NaCl এর ভর কত হবে? এক এখানে দোকানে 25 বাই 58 থাকছে। তুমি কাটাকাটি করতে পারো, এই অবস্থায় রেখে দিও। 25 বাই 58 রেখে দাও। তো মোল বেরিয়েছে। কারণ আমি মোলারিটি সমান কি? মোল পার কেজি। এখানে কি লিখবো? 25 বাই এটা মোল, এত মোল, এটা কেজি। কত কেজি বেরিয়েছিল? গ্রামে বেরিয়েছিল। যে দ্রবণটা নিয়েছিলাম সেই দ্রবণে আমার 100 গ্রাম দ্রবণ নিয়েছি, 100 গ্রাম দ্রবণে 25 গ্রাম NaCl মেশানো আছে। তার মানে বাদ বাকি গ্রাম কত ছিল? 75 গ্রাম। মানে 75 গ্রাম মানে কত কেজি? 1000 গ্রাম। 1000 গ্রাম মানে 1 কেজি। 1 গ্রাম মানে 1/1000, কত কেজি? 75 গ্রাম। মানে 75 বাই 1000 কেজি। 75 বাই 1000 কেজি মানে 0.0 আছে, কি সংখ্যা দাও? একটা 0, এত কেজি। দশমিক তোলা দেখো, এটা মানে কি? তুমি যদি দশমিক তোলো এখানে, দশমিক পরে তিনটে সংখ্যা আছে, মানে নিচে কত আসবে? একটা দশমিক তিনটে শূন্য, তিনটা আসবে না? এটার মানে যদি এটা হয়, এটা মানে এটা হবে না, সেমি জিনিস। এত কেজি। তুমি এটাকে রাখতে পারো, ওইটাকে লিখতে পারো, অসুবিধা নেই। আমি তোমাদের প্রেফার করবো দশমিক। তুমি যদি এখানে ভগ্নাংশ রাখো, এখানে ভগ্নাংশই দেবে, কাটাকাটি তো সুবিধা। এখানে ভগ্নাংশ কি রাখবে? 75 বাই কত কেজি? এটা মনে আছে? ঠিক আছে, আছে। এটা মনে বের করতে হবে না। ব্যাস, আর কিছু নেই। এটা বাকি অঙ্ক। 25 বাই 58, 1000 বাই 75, 25 3 75। আমরা 58 তো এরকম লিখতে পারি। আমরা 58 বা তুমি এরকম লিখতে পারো, অসুবিধা নেই। আমরা 58 ইনটু কি এই উপরে 1000 করবো নাকি 1000 বাই 58 দিন কত আসছে? আসলে 150, 8 24, 74। তাকে এটাকে ভাগ করো। ভাগ এমন কিছু না যে পুরো ভাগ করতে হবে, জাস্ট দুটো সংখ্যা। একে যদি আমি ভাগ করি, তুমি দেখো তার দুটো সংখ্যা, আমি তো বলে দুটো সংখ্যা। 174 যাবে না 2 এ, প্রায় চলে যাবে তোমার কিসে? 5 এ 6 যাবে হয়তো। এই দুটো তোমায় করতে হবে। 5 এ আছে না? 6 বেশি আছে 6000 থেকে। তো 5 এ প্লাস একটা সংখ্যা আর কত হচ্ছে? একটু বাইরে করলে কত? যত স্যার 5.747, 5.747। শুধু 7 পয়েন্টের পরে শুধু 7 হলেই হয়ে যাবে। আরে কোথায়? তাহলে এই সংখ্যাটা আমরা যে পুরো সংখ্যা বের করে দিই, কিচ্ছু করতে হবে না, শুধু পয়েন্টের পরে একটা সংখ্যা দিই, ব্যাস।
এটা কথা হচ্ছে আমি যেহেতু এটা ভেবে দিয়েছি না, যখন জিনিসটা কাটাকাটি যায় না, একটা পয়েন্টে আসছে। পরীক্ষায় যেটা করবে সেটা ভাবা আসবে, কোশ্চেনগুলো ওরা ভেবেই দেবে। আমি যেটা ভাবি আমি এটা নর্মাল দিয়ে দিয়েছি ভেবে, আমি জাস্ট মেথড তোমাদের বোঝাচ্ছি। পরীক্ষায় যেটা আসবে সেটা কেটে যাবে, এখানে ম্যাক্সিমাম থেকে কেটে যাবে, এরকম টাইপের ভাগ আসবে, কিছু ভাগ আসবে, কেটে যাবে, ম্যাক্সিমামটা কেটে যাবে, বুঝতে পারলে? প্রসেসটা বুঝতে পেরেছি আমি সেটা, তা মনে রেখেছি। হ্যালো, কোনো সময় দ্রাবক না ডিরেক্টলি উল্লেখ করবে, আমি বলি উল্লেখ করিনি। আমি 100 গ্রাম দ্রবণ দিয়ে আমি বলে দিয়েছি দ্রাবকের পরিমাণ বের করো, তোমাকে বলেই দেবে 100 গ্রাম দ্রাবকে এত পরিমাণ দ্রাবক দ্রবীভূত আছে, এবং কোশ্চেন বলি সোজা হয়ে গেল, দ্রাবক বের করতে হবে, আগে থেকে বলা আছে। এখানে 75 গ্রাম ছিল, এটা বের করতে হয়েছে, 100 গ্রাম থেকে 25 মাইনাস করে 75 বের করতে হয়েছে, এটা বের করতে হবে না, ডাইরেক্ট বলা থাকবে কত গ্রাম। আচ্ছা, এই একটা সিট দেওয়া আছে, অঙ্কে একটা সিট দেওয়া আছে, মোলারিটি মোলারিটি আর নরমালিটি তিনটে একটা সিট দেওয়া, সেই সিটে 30টা মতো অঙ্ক থাকবে, 30টা মতো অঙ্ক তোমরা প্র্যাকটিস করে গেছে। আচ্ছা, এবারে নরমালিটি করার আগে তোমাদের একটা কনসেপ্ট বলবো, যেটা হচ্ছে তুল্যাঙ্ক ভাগ। তারপর তো মোল বের করছি, মোল কি করে বের করতে তোমরা জানো, মোল সংখ্যা কি করে বের করতে, যে মোল বের করছি মোল সংখ্যা, এগুলো ছাড়া মোল কনসেপ্ট যখন পড়াচ্ছিলাম আমি দেখবে আমি মোল পড়িয়েছিলাম যখন, মোল কি করে বের করতে হয় বলেছি, ভর বাই অনাবিক ভর বলে মোল বেরিয়ে যায়। কোনো জিনিসের যদি বলে যে এটা হইছে ইকুয়েশন মিথেন তৈরি, মনে করো 51 গ্রাম মিথেন মানে কত মোল, 51 গ্রাম মিথেন মানে কত মোল, মোল সংখ্যা কি করে বের করবে, ভর বাই আণবিক ভর, ভর মধ্যে আছে 51, আর কি বলে এই 51 হচ্ছে 48 গ্রাম মিথেন, 48 গ্রাম মিথেন, 48 গ্রাম মিথেন মানে কত মোল। এবার কথা হচ্ছে দেখো এটা ভর আণবিক মিথেন আণবিক ভর কত, কথা শুনবে ও হ্যাঁ আমি শুধু পারবো না ভাবছি, চলো কথা হচ্ছে মোল সংখ্যা বের করতে পারলো না। এখন কথা হচ্ছে তাই মোল সংখ্যা বের করতে আমরা পারলো, এখানে যে কনসেপ্টটা বলবো হচ্ছে তুল্যাঙ্ক ভার বের করা। তোমরা দেখবে তো ভর কি জানো, আণবিক ভর জানো, আণবিক ভর কি করে, প্রত্যেকটা ভর সংখ্যা যোগ করে দিলে যেটা হবে সেটাই আণবিক ভর। এখানে তুল্যাঙ্ক ভার বের করতে, তুল্যাঙ্ক ভার বের করতে আলাদা কনসেপ্ট আছে। তুল্যাঙ্ক ভার কি করে বের করতে হয়, তুল্যাঙ্ক ভারের ফর্মুলা কি, এস দ্বারা ডিভাইড করা যোজনা গুণাঙ্ক। এবার এই যোজনা গুণাঙ্কটা কেমন সেটা বলছি, দেখো আণবিক ভর তো তোমরা জানো, তুল্যাঙ্ক ভার বের করতে তুল্যাঙ্ক ভারের ফর্মুলা কি, আণবিক ভর ও যোজনা গুণাঙ্ক। কথা হচ্ছে এসব জিনিস আমি মনে রাখবো কি করে, এই যে ছোট 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 কনসেপ্টগুলো মনে রাখবো কি করে, এগুলো শুধু প্র্যাকটিসই আছে আর কিছু করা হবে না। ধীরে ধীরে তোমার কোনো মনে থাকবে, তুমি যদি প্রচুর প্র্যাকটিস না করো। হলো, এবারে কথা হচ্ছে যোজ্যতা গুণাঙ্ক কি। ঠিক আছে, দেখবে পৃথিবীতে যত টাইপের অণু আছে না, বা যত টাইপের যৌগ পাওয়া যায় না, কি টাইপের যৌগ, হয় সেটা অ্যাসিড হবে, নয় সেটা ক্ষার হবে, নয় সেটা লবণ হবে। হ্যাঁ, অর্গানিক যত তোমাদের পরীক্ষা করো, তোমাদের সিলেবাসে আরো আছে বেশিরভাগ, কথা ছিল জানা দরকার নেই। তুমি মাথায় রাখো যে পৃথিবীতে 90% যেসব যৌগ আছে, 90 বা 95 যৌগ হয় অ্যাসিড হবে, ক্ষার হবে, আর নয় লবণ হবে। এর পরের চ্যাপ্টারটা আমার ওই চ্যাপ্টারই আছে, অ্যাসিড, ক্ষার, লবণ। অ্যাসিড, এখানে আমি কিছুটা কনসেপ্ট তোমাকে দিয়ে দেব। অ্যাসিড কাকে বলে, কাদেরকে অ্যাসিড বলে, নরমালি বলতে গেলে যারা সাথে টক না তাদেরকে অ্যাসিড বলে। সব জিনিস চেক করা যায়। পটাশিয়াম সায়ানাইড অ্যাসিড না ক্ষার না লবণ, কি বুঝো, পটাশিয়াম সায়ানাইড যারা খেয়েছে তারা বেঁচে নেই। পটাশিয়াম সায়ানাইড কি আগেকার দিনে বিপ্লবীরা সুইসাইড করতো না, তো এখন কথা হচ্ছে তো ইনঅর্গানিক কম্পাউন্ড, অ্যাসিড না ক্ষার না লবণ, কি করে বুঝো। এখন কথা হচ্ছে অ্যাসিড চেনার বহুত নিয়ম আছে, বহুত উপায় আছে, সেটা আমি অ্যাসিড, ক্ষার, লবণ বলবো। শুধু এটুকু তোমরা মাথায় রাখো, কোন যৌগ যদি H+ আয়ন দেয় তাহলে হয়ে যাবে অ্যাসিড। কোন যৌগ যদি H- আয়ন দেয় সে হয়ে যাবে ক্ষার। আর লবণের চেনার গুরুত্ব আলাদা আছে, তার পিএইচ ভ্যালু দেখতে হয়, তার লবণ এমনি বোঝা যায়। এবার কথা হচ্ছে অ্যাসিড, ক্ষার, আমাদের সিলেবাসে 3-4টি অ্যাসিড আছে ম্যাক্সিমাম, আরো 3-4টি আছে, আর বাদ বাকি আছে সব লবণ। তুই 4টে 8টা যদি ছাড়া আর কোনো জিনিস দেখতে পাও তাহলে সেটা লবণ। তাই বলি
তোমাদের চ্যাপ্টারে চারটে অ্যাসিড ম্যাক্সিমাম তিনটে অ্যাসিড থাকে, চারটে অ্যাসিড থাকে না। একটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, একটা সালফিউরিক অ্যাসিড, একটা নাইট্রিক অ্যাসিড। তিনটেই হচ্ছে তীব্র অ্যাসিড। কি দেয় এইচপ্লাস আয়ন। এটা বেশি জলে ফেলে দাও, হাইড্রোক্লোরিক অ্যাসিড না হলুদ টাইপের দেবে, ওই বাথরুম পরিষ্কার করার সময় তুমি অ্যাসিড কিনে নিও, হালকা হলুদ টাইপের কালার হয়। বুঝছো? টয়লেট পরিষ্কার করার সময় দেখেছো কোন সময় অ্যাসিডের বোতল না, তো গায়ে লেখা থাকবে মিউরিয়েটিক অ্যাসিড। কত বাণিজ্যিক নাম, নাম অ্যাকচুয়ালি অ্যাসিডটা কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড সবচেয়ে বড় কথা এই H+ দেয়, অ্যাসিড H+ দেবে। সালফিউরিক অ্যাসিড H+ দেয়, সালফিউরিক অ্যাসিড দেবে। সালফিউরিক অ্যাসিড তোমরা দেখো, দেখো মানে দেখেছো হয়তো, বাট এই দেখো দেখবে ওই অ্যাসিড বাল্ব ছুড়ে দেয়, দেখেছো কোনো মেয়েদের মুখে অ্যাসিড, যাদের ওই কি বলে অ্যাসিড অ্যাটাক করে, মেয়েদের মুখে অ্যাসিড অ্যাটাক করে না, ওইখানে যে অ্যাসিড বাল্বের ভেতরে যে অ্যাসিডটা ভালো সেটা হচ্ছে অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। এখন কথা হচ্ছে সালফিউরিক অ্যাসিড 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 তো না, তীব্র অ্যাসিড, এগুলো তীব্র অ্যাসিড। এর আগে তো পুড়ে যেতে পারে। এর কথা হচ্ছে ডিপেন্ড করে তোমার কোন ত্বকে লাগছে। এই সালফিউরিক অ্যাসিড তুমি হাতে ধরো না, হাত হালকা হলুদ হয়ে যাবে। এবার আমাদের হাতে এই চামড়া থেকে মুখের চামড়া সেনসিটিভ বেশি হয়। ভাবো ওই অ্যাসিড হাতে যে এফেক্ট করে মুখে তার চেয়ে ডবল এফেক্ট করে, মুখের চামড়া কম হয়। তো তার জন্য এই যাই হোক আমরা আসি না, আমি আসি যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিডও প্রায় সেমই জিনিস, নাইট্রোজেন তৈরি করে ব্যবহৃত করা হয়। তারপরে কোয়ালিজিয়াতে আর প্রচুর কনসেপ্ট আছে, কেমিস্ট্রি যখন করবে তখন বলবো। এই তিনটে অ্যাসিডই না H+ আয়ন দেয়। এও H+ আয়ন দিচ্ছে, এও H+ আয়ন দিচ্ছে, এও H+ আয়ন দিচ্ছে, কটা করে দেয়। কোশ্চেন এটা কটা করে দেয়। এ একটা একটু লিখতে রাখো, এ একটা দেয়, এ দুটো দেখো নিচে নিচে যেগুলো যেগুলো নিচে রাখবে, নিচে কত আছে জানি মানে এক আছে, নিচে কত আছে, নিচে কত আছে তাহলে তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড কটা H+ আয়ন দেয়? একটা। সালফিউরিক অ্যাসিড দুটো। তোমরা ফ্লোতে চলতে থাকো, তোমাদের নরমালি থেকে আমরা বেরিয়ে গেছি, আমরা এখন অন্য কনসেপ্ট করছি। তো কনসেপ্ট এই কনসেপ্ট ক্লিয়ার হবে। এই যোজতা গুণাঙ্ক কি জানো? এই নাম্বার, এই যে যোজতা গুণাঙ্ক এটা নাম্বার। যদি কোনো অ্যাসিড দেয় তোমাকে, সেই অ্যাসিডের জন্য H যদি দিয়ে দেয় তার জন্য যোজতা গুণাঙ্ক কত হয়ে যাবে? 1। H সমান দিলে 2, দিলে 1। একটা চারটা অ্যাসিড আছে, তোমাদের চারটে করে বলছিলাম। CH3 ডবল H, এটা হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড। ভিনেগার তো ভিনেগার, ভিনেগার তো জানো, ভিনেগার যে অ্যাসিড থাকে সেটা হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড। এখানে H কটা দেয়? একটা। এখানে হিসাবে একটা আছে। এটা হচ্ছে এই একটা না, তোমাদের আমি মনে রাখার জন্য বলে দিলাম, এটা এক্সপেরিমেন্ট করে জানা যায় যে কটা H+ আছে। তুমি এই ডেটা দেখে বলতে পারবে যে কটা H+ আছে। এটা তোমাদের আমি মনে রাখার জন্য বললাম যে এখানে যদি মানে এক আছে মানে এক বসে, এখানে H এর একটা আয়নটা ঠিক কথা, কিন্তু এইটার উপর ভর করে নয়। তার অরিজিনাল কারণ এটা নয় যে এখানে এক আছে বলে আমি এক বসিয়ে দিচ্ছি। এক্সপেরিমেন্ট করে জানা গেছে। কেমিস্ট্রিতে একটা জিনিস মাথায় রাখো, কেমিস্ট্রিতে কোনো লজিক্যাল কিছু নেই। ফার্স্টে এক্সপেরিমেন্ট, তারপরে লজিক তৈরি হবে। লজিক অনুযায়ী এমন ফিজিক্স নয়, ফিজিক্সের আগে লজিক, তারপরে ওই লজিক অনুযায়ী চলবে। যেমন না তুমি যদি রকেট ফকেট যত পাঠানো হয় না, ফার্স্টে লজিক তৈরি করা হয়, তারপর রকেট পাঠানো হয়। কেমিস্ট্রিতে আলাদা, কেমিস্ট্রিতে ফার্স্টে এক্সপেরিমেন্ট হয়, তারপর লজিক তৈরি হয়। মনে হয়েছে ওই এই যে এক্সপেরিমেন্টটা তৈরি করা হলো, মনে হয়েছে এই লজিকটার জন্যই হবে মনে হয়, ওই লজিকটা তৈরি করা হয়েছে, ফার্স্টে এক্সপেরিমেন্ট হয়ে গেছে। এই ভ্যালুগুলো যেগুলো আছে এগুলো সব এক্সপেরিমেন্ট করার পরে এসেছে, নাকি এখানে এক আছে এক বসে দুই বসে মনে রাখা যাবে। আর এটা কি? তারপরে হাইড্রোক্লোরিক অ্যাসিডের যোজ্যতা গুণাঙ্ক কত? 1। H2SO এর যোজ্যতা গুণাঙ্ক কত? 2। নাইট্রিক অ্যাসিডের 1, আর অ্যাসিডিক অ্যাসিডের 1। এই চারটি অ্যাসিডই তোমাদের সিলেবাসের জন্য গুরুত্বপূর্ণ। আর কোন অ্যাসিড পরীক্ষাতে আসে? তুমি যদি CGL দাও, CHS দাও, রেল দাও, যাই দাও না তোমাদের চারটি অ্যাসিড নিতে হবে। এবার এটা তুমি নাও, এটা তুমি নিলে আমি খারে দেব। অ্যাসিডের কথা বলবো, খারে কথা বলবো, লবণের কথা বলবো। লিখে নাও, এগুলো লিখে নাও। এই আমি তোমাদের এখানে বের করা শেখাচ্ছি কি যোজ্যতা গুণাঙ্ক, কিছু না। যোজ্যতা গুণাঙ্ক যে শিখে যাবে তার কাছে তুলাঙ্ক ভার বের করা সহজ। কিন্তু আণবিক ভার বেশি দাও, যখন আমি তোমাদের এসির আণবিক ভার বের করব, আমি বলে দিলাম HCl এর তুলাঙ্ক ভার বের করব। HCl এর তুলাঙ্ক ভার করব, ফার্স্ট আণবিক ভার বের করে নিবে HCl এর 35 আর 1 36, আর তো বেরিয়ে আসবে তুলাঙ্ক ভার। তো যে এইটা বের করতে পারবে তার কাছে যোজ্যতা গুণাঙ্ক কিছু, সরি তুলাঙ্ক ভার কিছু না। আর তুলাঙ্ক ভার যদি কেউ বের করতে পারে, সে গ্রাম তুলাঙ্ক ভার আরামসে বের করতে পারে। আর গ্রাম তুলাঙ্ক ভার বের করলে নরমালিটি আরো, তো নরমালিটি জন্য তিনটে স্টেপ ফলো করতে হবে। তো তার জন্য তুলাঙ্ক ভার যেটা করছি এটা আগে ভালো করে জানো, না নরমালিটি বের করতে হবে। কারণ নরমালিটি কঠিন, মোলারিটি আর মোলারিটি বহুত সোজা কনসেপ্ট, নরমালিটি প্রচুর কঠিন হয়। ধরো ঠিক আছে না বুঝছি,
যে দ্রবণ H+ আয়ন দেয় সে কি অ্যাসিড, যে দ্রবণ OH- আয়ন দেয় সে হয়ে যাবে কি আগে বেশ বলে আর অ্যাসিড তো অ্যাসিড বলে, বাংলা বলে অ্যাসিডকে বাংলায় অম্ল বলে অ্যাকচুয়ালি, তো দরকার নেই বাংলা অ্যাসিডই মাথায় রাখবে, অ্যাসিডই আছে এটা খা। আর কি যে OH- আয়ন দেবে, OH- আয়ন কেউ দেখে বুঝবো কেউ কিছু করার নেই, কেমিস্ট্রি কোন যারা OH- মানে যাদের হাইড্রোজেন, আমি এবার তোমাদের ক্যাটায়ন আর আয়ন পড়াশোনা বলেছিলাম আগে থেকে ক্লাস করতে পারতাম, এটা দেখবে অ্যানায়নের একটা অ্যানায়ন ছিল এই OH- হাইড্রোক্সিল আয়ন, যার কাছে OH- আছে না সে হয়ে যাবে খা NaOH, NaOH একটু আগে পড়াছিলাম তোমাদের NaOH NH4OH, কিন্তু তোমাদের ছিল আছে আর কিছু খারাপ আছে, খারাপ প্রচুর আছে, সব খারাপ আছে, তোমার ভালো হবে এখানে কোটা OH- দেবে একটা, এটা দেবে একটা, কেউ একটা একটা থাকে নয় একটা সবাই একটা, খারাপ বলে গেলে তো কথাই নেই, শুধু আমরা সবাই একটা দিই তো আল্লাহ বলে আজকে জন্মাষ্টমী হ্যাঁ ও ঠিক আছে বুঝছি, লবণ সল, লবণ মানে আমি তো তোমাকে আগেই বলেছি সব লবণ যে নয় আর কোনো গ্যারান্টি নেই, তো লবণে তুমি কি দেখে বিচার করবে, দেখো অ্যাসিডের ক্ষেত্রে H+ কটা H+ আছে সেটা থেকে বিচার করে নিলে যোজিত অম্লাঙ্গ কত হবে, আরে OH- কটা আয়ন আছে সেটা থেকে বিচার করে নিলে, লবণে কি করবে, লবণ দেখতে হচ্ছে ক্যাটায়নের সংখ্যা কটা ক্যাটায়ন, এটা বলা হচ্ছে দেখো যে কোনো লবণকে ভাঙলে না দুটো আয়ন পাবে, যে কোনো লবণকে ভাঙলে দুটো আয়ন পাবে, একটা ক্যাটায়ন একটা আয়ন, ক্যাটায়ন কটা পাচ্ছ আমি দেখাচ্ছি, ওটা দেখাচ্ছি এটা লিখে রাখো, সল্টের ক্ষেত্রে যোজিত অম্লাঙ্গ কি ক্যাটায়নের সংখ্যা, যোজ্যতা গুণাঙ্ককে প্রদর্শিত করে, এটাতে নষ্ট হয়ে যাচ্ছে, লিখে নাও ফার্স্ট লিখে নাও, তারপর বলছি কি জিনিসটা, তুমি একটা সল্ট নিয়ে ধরো NaCl, না তো এখানে H আছে না তো OH আছে, তাহলে এটা কি এটা একে ভাঙলে Na প্লাস পাবে Cl মাইনাস পাবে, Na প্লাস পাচ্ছে Cl মাইনাস পাচ্ছে, কটা ক্যাটায়ন পাচ্ছে না একটা, তাহলে যোজিত অম্লাঙ্গের মান সল্টের ক্ষেত্রে 1 হবে, এই সল্টের ক্ষেত্রে 1 হবে, বুঝতে পারলে, আমি আরেকটা বলছি এটা লিখে নাও বলছি, Na+Cl- কথা হচ্ছে এটা ভাঙলে কি করে ভাঙা যায়, কোনো লজিক নেই, লজিক মানে লজিক আছে এটা আগে আমি বলে দিয়েছি, ভাঙ কিছু মনে নেই, Na+Cl- তোমাদের তোমাদের হিসাব করে দেখতে গেলে সব লবণ তো আসে না, তোমাদের দু একটা লবণ হিসাব করা আসে, আর যে লবণ আসে সেগুলো তোমরা প্র্যাকটিস করবে পরীক্ষাতে আসে, আর তুমি কত বড় কথা তোমাদের জানো না, এখন ওই যে পুরো কেমিস্ট্রি একদম ডিটেইলসে করতে হবে, তোমাদের জেনারেল সায়েন্স সামান্য সামান্য সায়েন্স আর কি, হালকা কেমিস্ট্রি জানলে হবে, পুরো কেমিস্ট্রি জানা দরকার নেই, ওই জন্য একটা লবণই তোমাদের ইম্পর্টেন্ট আছে, ওই কয়েকটা লবণ যেমন অ্যাসিড 2-4টে, বেস ওই 3-4টে মতো, আর ফোন আছে 4-5টা কাছে, এই কটা লবণ মনে করলে শেষ, নরমালিটিতে বেঁচে আসে, নরমালিটি খুব রেয়ার আসে, মোলারিটিটা যেমন প্রায় আসে, নরমালিটি মানে খুব তোমার যদি ভাগ্য বহুত খারাপ হয় তবে নরমালিটি আসে না, বুঝছো, তো আমি তোমাকে আরেকটা লবণ দিলাম, একটা লবণ তোমাকে একটু দিলাম গুলে এনেছি, এটা অ্যালুমিনিয়াম সালফেট, কে ভাঙলে একটা অ্যালুমিনিয়াম পাবে সালফেট পাবে, কত পাবে কটা ক্যাটায়ন আছে এখানে, ক্যাটায়ন না কটা ক্যাটায়ন আছে, তিনটে কটা ক্যাটায়ন আছে,
তিনটা অ্যানায়ন আছে। আচ্ছা আমাকে একটা কথা বলো, এই টাইপের বিক্রিয়া বা যৌগ তৈরি করা আমরা করিয়েছি, ক্যাটায়ন অ্যানায়নকে কিভাবে ভাগ করতে আমি বলে দিয়েছি। তুমি কোথায় তোমার মাথা বেরিয়ে গেছে নাকি? পুরো মানে পরে ক্লাসে এসেছি, তো আগে ক্লাসে ছিলে। অ্যালুমিনিয়াম সালফেটে অ্যালুমিনিয়ামে দুটো কটা ক্যাটায়ন আছে, তো মানে এই লবণটার যোজ্যতা গুণাঙ্ক কত হয়ে যাবে? মানে এখানে কত বসে 2। আমি যদি বলি অ্যালুমিনিয়াম সালফেটের তুলাঙ্ক ভার বের করো, এইটা এটা তুলাঙ্ক ভার বের করো, তুমি ফার্স্ট ইয়ার আণবিক ভর বের করবে। তুমি আণবিক ভর বের করতে জানো অ্যালুমিনিয়ামের কত হয় 27, দুটো আছে 27 ইনটু 2। সালফারের কত হয় 32, কটা আছে তিনটে। অক্সিজেন কটা আছে 16, কটা আছে অক্সিজেন 4 3 12টা আছে। 12 ইনটু 16 দিয়ে দাও আণবিক ভর বের করো। যা আণবিক ভর হবে সেটাকে কত দিয়ে ভাগ করবে? যোজ্যতা গুণাঙ্ক দিয়ে। এর ক্ষেত্রে যোজ্যতা গুণাঙ্ক, এটা অ্যাসিডও নয়, এটা ক্ষারও নয়, এটা লবণ। লবণের ক্ষেত্রে যোজ্যতা গুণাঙ্ক কি দিয়ে বের হয়? ক্যাটায়নের সংখ্যা। ক্যাটায়ন আছে এখানে দুটো, মানে আণবিক ভর যা বের হবে তাকে 2 দিয়ে ভাগ করবে। তাহলে সেটাই হবে তুলাঙ্ক ভার। বুঝতে পেরেছো? না বুঝতে পারলে আমি আছি, লিখে তো নিয়েছো সব। একটা কোশ্চেন আছে, কোশ্চেনটা বলে তোমরা বুঝতে পারবে। ধরো তুলাঙ্ক ভার বের করো, নিশ্চয় সময় তুলাঙ্ক ভারের সূত্র কি? আণবিক ভর বাই যোজ্যতা গুণাঙ্ক। যোজ্যতা গুণাঙ্ককে না x দ্বারা ডিনোট করা হয়, ভ্যালেন্স ফ্যাক্টর বলে। তো লেখো H2SO করে তুলাঙ্ক ভার নির্ণয় করো। তুলাঙ্ক ভারের সূত্র তুমি জানো, আণবিক ভর বাই যোজ্যতা গুণাঙ্ক কত হয়? পুরো মত হলে আমরা করব স্যার এটা 32 32 32 তুই এখন বুঝতে পারিস নি? সব পাগল করে দিল। মুখস্থ করে ওগুলো কি আর সব, কেমিস্ট্রিতে তুমি ওগুলো না মুখস্থ করলে তোমার মাথায় থাকবে না। ওই 20টা তো তোমার দরকার। এই সময় মানে তোমার এই 32 কি বলে ভর সংখ্যা 32, এই 20টা তো তোমাকে মাথায় রাখতেই হবে। ওই 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 যে ওই যে 20টা না, ওগুলো একটা 7 এর ছেলেকে শেখানো হয় ওই 20টা মনে করার জন্য। 7 7 যারা পড়ে না তাদেরকে ওই 20টা দেওয়া হয়। এবার তাদের এটা মুখস্থ করতে করতে 80 লেগেছে। বাচ্চা ছেলে হয় না, তো বাচ্চা ধরে 1 ঘন্টা লাগে, 1 ঘন্টা। যদি একদিন বসিস 1 ঘন্টা লাগে। 106টা নেশা, হ্যাঁ আমি বলছি মনে হচ্ছে বল। বুঝছে কিভাবে হচ্ছে তুলাঙ্ক ভার? আণবিক ভর H2SO করে আণবিক ভর কত? 98 এই কত বের হবে? এর যোজ্যতা গুণাঙ্ক H2SO করে যোজ্যতা গুণাঙ্ক কত? আমি একটু আগে বলেছিলাম H2SO এর যোজ্যতা গুণাঙ্ক কত? 2। ধরো LCl3 অ্যালুমিনিয়ামের 27 আর ক্লোরিনের তোমরা 35 ধরে নাও। 0.5 ধরা দরকার নেই, 0.5 35.5 ধরা দরকার নেই, শুধু 35 ধরো। তুলাঙ্ক ভার বের করো, নিজে করো, দেখবে না এটা দেখবি না, নিজে করো। এখানে তুমি নিজে করতে হবে, কাউকে কেউ দেখতে হতে পারবে না। হ্যাঁ এটা তোকে ডিপেন্ড করতে হবে, এটা অ্যাসিড ক্ষার না সল্ট। যেহেতু 129 হয়েছে, হ্যাঁ 129 হয়েছে না, 129 হয়ে গেছে হতে পারে। যদি এক হয় তাহলে হ্যাঁ মানে আমি ভরটাই হয়ে যাবে এখানে। কত বেরিয়েছে? 132। বেশিরভাগ লোকের কি বেরিয়েছে আমি সেটা বলবো, সেটা ঠিক। কারণ ও কথা ভুল বলতে পারে। তুই 35.5 ধরেছিস নাকি রে? 35 ধরেছো, তাহলে 35 দিনে 35 দিনে তো 5 দিনে পড়ে 5ই হবে তো লাস্ট। তাহলে 7 7 32 হবে।
দেখেছো সব তাহলে 132 ঠিকই আছে বলে তুলঙ্গ ঘর কি আছে তুলঙ্গ ঘর বের করতে পারবো এটা নিয়ে বলবো হয়েছে আচ্ছা আমাকে কথা 132 বলে আচ্ছা এটা আমাকে কথা বলে বের করা বলে দিই এটা লবণ ক্ষার না অ্যাসিড অ্যাসিড নয় অ্যাসিড দিয়ে এইচটা সাইন দিত ক্ষার দিলে ওটা ওইচ দিত এখানে এইচ আর ওইচ নেই তারপরে তাহলে আমি অ্যাসিড ক্ষারের কথা ভুলে যাব এটা কথা তুলঙ্গ ঘর বের করার সূত্র কি আমি ঘর x x মানে যোগ আমরা যেটা মানে ভর কত অ্যালুমিনিয়ামের 27 ক্লোরিনের 35.5 কিন্তু 35.5 ধর কিন্তু তিনটে ক্লোরিন আছে একটা ক্লোরিনের 35 আমরা তিনটে ক্লোরিনের 3 * 35 হলো এটা করতে হলে জানি কারণ এই যে আমি ভর বের আমি ওদের ক্লাসে তোমরা ছিল না ওদের ছিল ওদেরকে বলেছি এবার বলছি x কত এর CO3 x কত অ্যালুমিনিয়াম ক্লোরাইড ভাঙে অ্যালুমিনিয়াম সবসময় 3+ আনবে আর ক্লোরিন সবসময় মাইনাস আনবে একটা মাইনাস এবার আমাকে কথা হচ্ছে আমাকে এই প্লাস আর মাইনাস সমান করতে হবে এর তিনটে প্লাস এর একটা মাইনাস কি করে সমান করব তিনটে মাইনাস নিয়ে আসতে হবে এবার এর 3 মাইনাস দেয় না আমার কাছে একটা মাইনাস থরি আছে আমার কাছে তিনটে মাইনাস নিয়েছি এটা তিনটে মানে তিনটে প্লাস এখানে একটা মাইনাস তিনটে জোড় তিনটে মাইনাস তো যাই হোক ক্যাটান কটা আছে ক্যাটান এখানে সামনে কিছু নেই তো একটাই আছে না এই ডিভিশন তোমাকে জানতে হবে এটা না ওই তুমি যদি থরলি ক্লাস করতে তাহলে ভালো হতো থরলি ক্লাস করে তারা জানতে এটা কি করে বেরিয়ে আসে তারা থরলি ক্লাস করে তাদের এখন বোঝা মুশকিল হয়ে যাবে কারণ ক্যাটান কিছু ক্যাটান আর অ্যানায়ন কি করে যৌগ তৈরি করে সেটা আমি এই মোলের কনসেপ্টের আগে ক্লাসে বলে দিয়েছি মোল যে চ্যাপ্টারে বলেছি তার আগে ক্লাসে বলেছি ক্যাটান অ্যানায়ন তৈরি করে কি করে যৌগ তৈরি করে এখানে কত আছে 1 মানে x এর মান কত 1 যোগ করাটা 32 আছে না তাই 1 132 কি লাম মান না 132 না তুলঙ্গ ঘর বেরোচ্ছে না কারণ তুলঙ্গ ঘর তোমরা বের করতে পারবে আমি অ্যাজিউম করলাম তোমরা তুলঙ্গ ঘর বের করতে পারবে আমি আপনাকে তুলঙ্গ ঘর কিছু পাচ্ছি না আমি এবারে এগোচ্ছি নরমালি দিয়ে এগোচ্ছি দেখো আরে তুলঙ্গ ঘর যদি তুমি বের করতে পারো তাহলে তুমি গ্রাম তুলঙ্গ ঘর বের করতে পারো সরি গ্রাম তুলঙ্গ সমান ভর বাই তুলঙ্গ মোল সংখ্যা সমান কি ভর বাই আণবিক ভর গ্রাম তুলঙ্গ সমান কি ভর বাই তুলঙ্গ হয়েছে এবার আর নতুন দিচ্ছি এটা নতুন এগুলো না ব্র্যাকেট করতে হতে থাকবে যেগুলো আমি কনসেপ্ট যেগুলো করছি যেমন তুলঙ্গ ভারে যে সূত্রটা দিয়েছি ওটাকে একটা স্কয়ার করে রাখো এটাকে দিয়েছি ওটাকে রেক্ট্যাঙ্গেল করে রাখো স্কয়ার তৈরি হবে রেক্ট্যাঙ্গেল হবে করে রাখো তোমাদের অঙ্কে এখন পর্যন্ত কি কি চ্যাপ্টার হয়েছে আচ্ছা হয়েছে ইন্টারেস্ট হয়নি তাই তো সিম্পল মানে কি বলবো সরল সূত্র চক্র দিয়ে যেগুলো হয়নি মক টেস্টে সব কোশ্চেন থাকে তার মানে এই মক টেস্ট হয় তোমাকে ফ্যামিলিয়ার করে তোলার জন্য তুমি কোশ্চেন তুমি যে পারলে না কোশ্চেনটা এবারে দু টাইপের স্টুডেন্ট হয় একটা তো জানো পড়ায়নি তো কি করে পারবো আর একটা টাইপের স্টুডেন্ট হয় যে আচ্ছা যখন ওই চ্যাপ্টারটা যখন হবে তুমি এই ধরো তোমার দুটো চ্যাপ্টার হয়েছে তখন এই দুটো চ্যাপ্টারে তোমাকে 100 ধরো তুমি 30টা অঙ্ক দিয়েছে 30টা অঙ্কের মধ্যে তুমি দুটো অঙ্ক পেয়েছো ওই দুটো চ্যাপ্টার থেকে যেগুলো হয়েছে তোমাদের তুমি করলে ওটা ঠিক আছে না বলছি কিন্তু পরে যখন মানে অঙ্ক মানে পরীক্ষা হবে তখন ধরো 4টে চ্যাপ্টার হয়ে গেছে তখনও তুমি দুটো চ্যাপ্টারের অঙ্কই পাচ্ছো আর দুটো চ্যাপ্টার পাচ্ছো যত চ্যাপ্টার পরপর হয়েছে অঙ্কগুলো পরপর প্র্যাকটিস করতে হবে আমার কথা শোনো তুমি এখানে সিট পেলে না অঙ্কের সিট তোমরা টোটালি কোনো বই কেন কিন্তু বই কিনতে হয় থিওরির জন্য আমি আমার গ্যারান্টি দিতে পারি আমার পড়ার জন্য থিওরি বই কিনতে হবে এদের যত লিখিয়ে দিয়েছি পলিটিক্যাল আমার এদের জন্য বই কিনতে হবে এখন পড়ার জন্য কিন্তু কোশ্চেন সলভ করার জন্য আমি তোমাদের বলি তোমাদের মধ্যে এইটুকু তো মানে রেসপন্সিবিলিটি থাকবে যে কোশ্চেন সলভ করার জন্য কিছুটা বই কিনবে শুধু কোশ্চেন সলভ করার জন্য যে আমি এটা তোমাদের বলি যে যত বেশি মক টেস্ট দেবে না তার মানে পাস করার পার্সেন্টেজ বেড়ে যাবে কিন্তু তুমি মক টেস্ট ওই অ্যাপ থেকে দিতে পারো ওই যে টেস্ট টু গুগল থেকে দিতে পারো বা তুমি কোশ্চেনের কোনো বই কিনে দিতে পারো মার্কেটে সব বই অ্যাভেলেবল আছে যা তুমি আমি এই পরীক্ষাতে গ্রুপ দিয়ে দেবো তার একটা কোশ্চেন সেট
প্রাইভেট দিয়ে গেল 200 টাকা 150 টাকা বই ফ্যান্সি নিচে তো 300 টাকা 400 টাকা তো একটা বই কিনা তাহলে একটা কোশ্চেন সলভ করা বই কিনলে আমাদের কোশ্চেন সলভ করা গুগল ম্যাথে যে কোনো কোশ্চেন সলভ করা কোশ্চেন যত বেশি সলভ করো তত প্র্যাকটিস হবে না হলে আমি তোমাদের বলি তোমরা আমি আমার কাজ আমি থিওরি পড়ে কোশ্চেন তার সাথে কোশ্চেন পড়ে কিন্তু বাদ বাকি কোশ্চেন সলভ করতে হবে আমি তোমাকে এত কোশ্চেন দিতে পারবো না এখান থেকে আমাদের ইয়ে আছে আমরা কোশ্চেন দেবে এরা কোশ্চেন দেবে কিন্তু কথা সেটা কোশ্চেন সলভ পরীক্ষার সময় বাদ বাকি কোশ্চেন সলভ করার দায়িত্ব কাদের তোমাদের তার জন্য কিছু সিট আমরা দেবো আর বাদ বাকি এবারে আমি তোমাদের একটা হ্যান্ডবিল বলি যদি এখন যা কম্পিটিশন চলছে তোমরা যদি পাস করতে চাও না তোমরা প্রত্যেকদিন 50 টাকা করে কোশ্চেন প্র্যাকটিস করো রোজ মানে উৎসব থাকুক আর না থাকুক দুর্গা পুজো না বেকারদের জন্য দুর্গা পুজো হয় না বেকার জন্য পুজো হয় না বেকার তাদের বেঁচে আছে তাই যত বড় কথা তো এরকম হয়ে যায় তো এরকম ভাববে তুমি তবেই তোমার মাথায় ইয়ে করবে বেকারদের অ্যাকচুয়ালি কি বলা যায় কোনো ভ্যালু নেই বুঝতে পারছো তো সেটা আর ভালো কিছু নিজের জন্য তো পড়ছে তো নেই মুশকিল আছে টাইম ইয়ে করা থাকে নাকি একটা বেজে গেল দেখো তাহলে দেখো ছাড়ো কথা গ্রাম তুলাম কথা তাহলে ভর ভাই তুলাম কথা তুমি বের করতে জানো আমি যদি এখন বলি তোমাকে লিখে নিয়েছো আমি এখানে গ্রাম তুলাঙ্ক ভার রেখেছিলাম না গ্রাম তুলাঙ্ক লিখেছি গ্রাম তুলাঙ্ক ভার লিখিনি তো ঠিক আছে লিখো না 98 গ্রাম স্টেশনে আসবে হ্যাঁ বাচ্চা মানে আসবে ঠিক আছে হ্যাঁ দিয়ে আসবে হ্যাঁ দিব তাই তো আমতুলা কি বলে আছে আমতুলা কো সমান কি ভর ভাই আমি ভর কেন ভর কত 58 তুলাঙ্ক ভার কত স্টেশনে তুলাঙ্ক ভার কত ওই সেই প্রয়োগ করে ফর্মুলা আরবি ভরকে যোজক লম্ব প্রয়োগ করে যেটা তুমি বের করেছো 50 তারপর 2 মূল যা বের করা যায় নিয়ম না ভর বাই তুলাঙ্ক সরি মূল বের করা কি ভর বাই আণবিক ভর আর গ্রাম তুলাঙ্ক হচ্ছে ভর বাই তুলাঙ্ক মূল আর গ্রাম তুলাঙ্ক সেম জিনিস মূল ইউজ করা হয় শুধু এই মোলারিটি বের করার সময় গ্রাম তুলাঙ্ক বের করা হবে নরমালিটি বের করার সময় দ্রবের পরিমাণ মোলারিটির সময় তুমি কিসে বসিয়েছিলে মূলে আর নরমালিটিতে দ্রবের পরিমাণ তুমি কিসে বসাবে গ্রাম তুলাঙ্ক আর এটা আছে গ্রাম তুলাঙ্ক বার করা নিয়ম গ্রাম তুলাঙ্ক বার করতে তোমার ফার্স্টে তুলাঙ্ক ভার বের করতে হবে তুলাঙ্ক ভারকে তুমি ভর দিয়ে ভাগ করলে যেটা পাবে তুলাঙ্ক ভার বের করতে গেলে আবার ওই ফর্মুলা ফলো করতে হবে বুঝছো নরমালিটি বের করা একটু চাপের আছে চাপের না প্র্যাকটিস করে দিও যত প্র্যাকটিস করতে তারপর ঠিক আছে যদি এখানে একটা নিই আমি অঙ্ক দিয়ে দিই এই ভালো ডবলটি নরমালিটি বের হয় আমি পুরো বানান লিখলাম শুধু ক্যাপিটাল এন দিয়ে চলে গেল নরমালিটি বের করার জন্য আমি তোমাদের ফর্মুলা আগেই দিয়েছি কিছু না দ্রব বাই দ্রবণের পরিমাণটা লেখাটা থাকবে এটা হচ্ছে তোমার গ্রাম তুলাঙ্কতে থাকবে দ্রবের পরিমাণটা মোলে নয় গ্রাম তুলাঙ্ক বাই লিটার দিয়েছিলাম দেখো নরমালিটি এটা ফর্মুলা ছাড়া তো হবে
নরমালিটির ফর্মুলা কি ছিল? নরমালিটির ফর্মুলা কি ছিল? গ্রাম তুলাঙ্ক বাই লিটার। গ্রাম তুলাঙ্কটা কি? ভরের পরিমাণ, লিটারটা কি? দ্রবণের পরিমাণ। হয়েছে? বাস। কিন্তু 75/100 মানে দেড়, 75/100 আসলে এটা আছে তো, তাই তো? 150/100 দুটো দশমিক আমার দেড়, এইটা আসার কথা, তাই তো? দেড় বেরোচ্ছে না ভাই। আচ্ছা দেখি সবার দেড় বেরোবে, সব দিন না দেড় বেরোবে তাহলে ভুল। নিজে কর, নিজে কর। কোথাও বুঝতে পারলে আমাকে বল। এর চোখ মুখ দেখে মনে হচ্ছে না এ বুঝতে পারছে বলে, আমার বড় ভয় লাগছে। কথা হচ্ছে আমি কিছু করার নেই। এখন কথা হচ্ছে তুমি সায়েন্স তুমি যদি পড়বে না, আর্টস ছিল নিশ্চয়ই, সে বুঝতে পারছেন, কারণ সায়েন্স হলে পাঠ্য ধরতে, কিন্তু কথা হচ্ছে কিছু করার নেই। আর্টস আমি মানছি, আর্টস যারা পড়ছে না তাদের জেনারেল কম্পিটিশনের, যারা আর্টস পড়ছে না তাদের কিছু কম্পিটিশনের কিছু পরীক্ষা মানে নির্দিষ্ট করা থাকে, যেমন ডব্লিউবিসিএস। ডব্লিউবিসিএস মেনলি আর্টসের জন্য। কিন্তু কথা হচ্ছে ডেডিকেশন সায়েন্সের ছেলেদের বেশি হওয়ার জন্য না, ডব্লিউবিসিএস বা ইউপিএসসি টাইপের যেসব পরীক্ষা না, সিভিল সার্ভিস যেগুলো পরীক্ষা, সেগুলো সায়েন্সের ছেলেদের জন্যই না, সেগুলো মেনলি আর্টসের ছেলেদের জন্য। কিন্তু এখন দেখা যাচ্ছে ইউপিএসসির হ্যাঁ 80% ইউপিএসসির অ্যাসপিরেন্ট না সব সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসছে। কি হচ্ছে? তো আর্টস ছেলেদের জন্য পরীক্ষাটা অ্যাকচুয়ালি মেনলি আর্টসের জন্য, কারণ ইউপিএসসি তে গণিত কত থাকে একটু থাকে, আর বাদ বাকি শুধু জেনারেল চাই। পলিটি, ইতিহাস ভরে ভরে আছে সব কোশ্চেন, ইতিহাস, ভূগোল, পলিটি, ইকোনমিক্স, এগুলো প্রচুর, এগুলো সব আর্টসের সাবজেক্ট না, এগুলো ভরে ভরে কোশ্চেন। মেনলি আর্টসের ছেলেদের যাওয়ার কথা, কিন্তু সায়েন্সের ছেলেরা 80% সায়েন্সের ছেলেরাই হচ্ছে। তুমি দেখবে যারা ইউপিএসসি পাচ্ছে না, যারা আইএস আইএস হচ্ছে, তাদের ব্যাকগ্রাউন্ড যদি দেখা যায় না, তারা হয় বিটেক, এমকে বিটেক এগুলো সব সায়েন্সের ব্যাকগ্রাউন্ড থেকে না, তো ইঞ্জিনিয়ারিং বা ইঞ্জিনিয়ারিং সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসে না, তো চোখ বিটেক মানে বিএসসি এইসব মানে ব্যাকগ্রাউন্ড থেকে ওইসব ছেলেগুলো যাচ্ছে। সায়েন্স তাহলে আর্টসের ছেলেরা কোথায় যাচ্ছে? কিছু না, তাহলে আর্টসের ছেলেরা পায় না, পায় ওই 80 ভাগ, ওই যে বাদ বাকি 20 ভাগ আছে ওরা আর্টসের ছেলেরা, ম্যাক্সিমাম তো আর্টসের ছেলে যা বলা হচ্ছে হয় না কেন, ঠিক আছে? আমি বোঝা ডিপে ডিপে যাওয়ার জিনিসটা কম। ইউপিএসসির কিছু জিনিস গল্প লিখতে ভালোবাসে বেশি, আর্টসের ছেলেদের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে গল্প লিখতে ভালোবাসে বেশি, বানিয়ে লিখে দেবে কিছু কিছু। সায়েন্স বানিয়ে চায় না, সায়েন্স ততটাই চায়, সায়েন্সের নাম্বার বেশি পাওয়া যায়, গণিত করো, যতটা গণিত করো পুরো নাম্বার পেয়ে যায়। আর্টস যদি 5 নাম্বার লেখ তাহলে হার্ডলি তোকে 5 দেবে, দেবেই না, 3 4 এরকম টাইপের কনসেপ্ট হয়ে গেছে না। সেই জন্য ডেডিকেশন দরকার, ডেডিকেশন দরকার মানে যতটা চাইছে ততটা দেওয়া হয়েছে, এরকম হচ্ছে। এই জন্য সায়েন্স তোমাকে বুঝতে হবে, সায়েন্স ছাড়া তুমি এগোতে পারবে না, কারণ রেলের সায়েন্স ছেড়ে দিই, রেলের সায়েন্স ভেতর নতুন কিছু জিনিস, পুরো জেনারেল কম্পিটিশন সবচেয়ে কঠিন হচ্ছে রেলের সায়েন্স। আমি আগেরবার রেলের সায়েন্স আমি মেয়েদেরকে বলেছিলাম, আগেরবার আমি গুণানুপাত সূত্র দেখছি পরীক্ষাতে, রেলের এনটিপিসিতে দেখছি গুণানুপাত সূত্র পরীক্ষা, গুণানুপাত সূত্র দিয়েছে কোথায়, গুণানুপাত সূত্র 11 থাকে, 11 থাকে গুণানুপাত সূত্র। এরা ক্লেম করে যে আমরা পরীক্ষা নিচ্ছি এর বেসিসে, কি করে হচ্ছে? যে তোমার ভেতর থেকে কোনো নিতে পারবে না। তো লোকজন কি যারা ওয়েস্ট বেঙ্গলে জানে সব এনসিআরটি বই পড়ানো হয়েছে নাকি? গুণানুপাত সূত্র এনসিআরটিতে আছে, এর বেসিসে আছে, এনসিআরটিতে আছে, তো হচ্ছে কি করে সেটা আমি ফলো করব, সেটা পরীক্ষা নেই বলছে না। দেখো আমি তো ভাই তোর একটা জিনিস শেয়ার করবো জানি ঠিক আছে, দেখি নরমালিটির সূত্র কি? গ্রাম তুলাঙ্ক, গ্রাম তুলাঙ্ক এর হবে না 2.6 বা তুই ফিক্স না কি হবে আচ্ছা জানি না। গ্রাম তুলাঙ্ক হয় লিটার, গ্রাম তুলাঙ্কে কারণ এর পরিমাণটা গ্রাম তুলাঙ্ক লিখতে হবে, আর লিটারটা দ্রবণের পরিমাণ। দ্রবণের তো 7.5 ml আছে, লিটারে না 7.5 ml কত লিটার? বলো 1000 ml মানে 1 লিটার, 1000 ml মানে কি হবে? 7.5 1000 25 3 250 4 25 3 250 3 250 4 দিয়ে কেটে যায়, তো 25 দিয়ে 00 কাটি, 25 দিয়ে 25 দিয়ে বোঝাতে 25 100 3 4 লিটার হচ্ছে, এটা কত বেরোবে? 3 4 লিটার, 3 4 লিটারই বসে। কিন্তু বলছে গ্রাম তুলাঙ্কটা কত বেরোচ্ছে? এটা গ্রাম তুলাঙ্ক বেরোচ্ছে, এনে হইছে গ্রাম তুলাঙ্ক। গ্রাম তুলাঙ্ক বের করতে গেলে কি করতে হবে? গ্রাম তুলাঙ্কের ফর্মুলা কি? ভর বাই তুলাঙ্ক ভাগ। তুমি কি গ্রাম তুলাঙ্কের ফর্মুলা কি? ভর বাই তুলাঙ্ক ভাগ। এর ভর কত? 80 গ্রাম। তুলাঙ্ক ভর কত? তুলাঙ্ক ভর বের করার জন্য আবার দেখতে হবে আণবিক ভর বাই যোজ্যতার মান। এই হইছে আণবিক ভর কত? যোজ্যতার মান কত? এখানে একটা ক্ষার, এখানে একটা ভাগ করে একটা ক্ষার, এটা ক্ষার বলেছি, এনে আমি ক্ষার মানে যোজ্যতার মান কত? এতে ওই বের করছিলাম একটা এক
তবে 40/80 এক তো কিছু করবো 40/80 মানে তার মানে গ্রাম তুলনা কত বেরোচ্ছে 2/3 এর 4 মানে হচ্ছে 3.5 3.5 কে ভাগ করবো না 3.5 2.66 আছে তো হ্যাঁ 2.66 আছে তো 2.67 বলি প্রায় এত n ক্যাপিটাল এটা হচ্ছে কোন হবে বাকি এই অবস্থায় রেখে দিই 8 এর 3 রেখে দিই 8 এর 3 n যেহেতু আমি অপশন দিই তার জন্য আমার কাছে এটাও ঠিক ওটাও ঠিক অপশন যদি দিত তাহলে দেখবে অপশন কোনটা ছিল সেটা আমাকে চলো এইবার নরমালিটির এর বাইরে নরমালিটির কঠিন কোশ্চেন হয় নরমালিটি বের করা এটাই একটা আর হয়তো নরমালিটির মান দিয়ে দিতে পারে যে কত আচ্ছা এখানে একটা করি যদি নরমালিটি 1 বের হয় তাহলে নরমাল দ্রবণ 2 বের হলে বাই নরমাল দ্রবণ 3 বের হলে সেম মোলারিটির মতো আধা বের হলে সেমি নরমাল দ্রবণ 1 এর 10 বের হলে বেশি নরমাল দ্রবণ একই রকম এরও আছে এরকম জিনিস যা যা ওখানে মোলারিটিতে ফলো করে তা তা নরমালিটিতে ফলো করে হলো এবারে কি করবে তোমরা আমি তোমাদের কোশ্চেন শিট দিয়ে দেবো তোমরা বাড়ির দিকে কয়েকটা ট্রাই করো একটু সময় শেষ হয়ে গেছে তোমাদের নরমালিটি দ্রবণ শেষ আমি দ্রবণে কিছু দ্রবণ যা আছে সব শেষ করবে আগের ক্লাসে আমি তোমাদের ভাবছি কোয়ালিটি বাড়াবো 151টি হয়ে গেছে আমরা এবার 152 থেকে শুরু করব আর্টিকেল থেকে তো তোমাদের যদি কারো মনে হয় যে আমরা 151টি আমাদের হয়নি তোমরা চাইলে ক্লাস এখান থেকে কিছু না হোয়াটসঅ্যাপে গিয়ে দেখো যে কি কি ক্লাস দরকার ক্লাস ওদের কোথায় কোথায় সেভ করানো যায় না এমনি আমাদের গ্রুপে তো প্রাইজিং ছেড়ে দেয় ক্লাস তো এবারে তোমরা পুরনো জয়েন হয়েছো মানে নতুন জয়েন হয়েছো মানে তোমাদের আগে ভিডিওগুলো আসবে তো আগে ভিডিও আসার জন্য এখানে বলো তো ওই ক্লাসগুলো দেখে নেবে ওই ক্লাসগুলো কেননা কোয়ালিটির মেইন চ্যাপ্টারগুলো হয়ে গেছে ফান্ডামেন্টাল রাইট মৌলিক অধিকার হয়ে গেছে ডাইরেক্টলি প্রিন্সিপালস অফ স্টেট পলিসি এটাও হয়ে গেছে ফান্ডামেন্টাল ডিউটি হয়ে গেছে সেন্ট্রাল গভর্নমেন্ট হয়ে গেছে এই সেন্ট্রাল গভর্নমেন্ট এখানে শেষ হয়ে গেছে এইবার স্টেট গভর্নমেন্ট শুরু হবে 152 থেকে মানে এখানে গভর্নর আসবে মুখ্যমন্ত্রী আসবে তারপর মন্ত্রী পরিষদ আসবে কাউন্সিল মিনিস্টার আসবে সমস্ত কিছু আসবে এবারে যদিও এটা না এই মানে স্টেট গভর্নমেন্ট যেটা হবে সেটা সেন্ট্রাল গভর্নমেন্টেরই কপি যার কাছে সেন্ট্রাল গভর্নমেন্ট হয়ে আছে না তার কাছে স্টেট গভর্নমেন্ট বুঝতে কোনো অসুবিধাই নেই নাহলে আমাকে সত্যি কথা বলতে গেলে আমি স্টেট গভর্নমেন্ট অত ভালো করে বোঝাবো না কারণ আমি জানি যাতে সেন্ট্রাল গভর্নমেন্ট পড়ানো আছে স্টেট সেম প্রসেস ফলো করে এখানে তো আমি একবার ওখানে বলেছি আবার একবার এখানে বলবো বারবার বলবো তো ওই জন্য স্টেট গভর্নমেন্ট আমি বলবো তাও এখন কারণ এরা নতুন এসে তাতে আমাকে ফলো করতে কিছু বলতে হবে কিন্তু বলবো কিন্তু কথা হচ্ছে 80% বলবো আর বাদ বাকি 20% তোমাদের দায়িত্ব যেটা তোমরা আগে ক্লাসগুলো জন্য দেখতে হবে কেননা পরীক্ষার বেশিরভাগ কোশ্চেন ওইগুলো থেকে আসে এবার এখানে আসে না বলছি না এখানে আজকাল হাইকোর্ট আছে এখানে হাইকোর্ট আছে হাইকোর্ট থেকে আসে পঞ্চায়েত আছে পঞ্চায়েত থেকে আসছে আজকাল কোশ্চেন তো এগুলো আছে এগুলো তুমি পাবে এসব কোশ্চেন কিন্তু বেশিরভাগ কোশ্চেন পরীক্ষা 70% কোশ্চেন ওইখান থেকে আসে যেগুলো হয়ে গেছে কি করা যায় কোয়ালিটির স্টেট গভর্নমেন্ট শেষ হবে ইকোনমিক শুরু করবে ইকোনমিক চালানো শুরু হবে তো ইকোনমিক আমি শুরু করবো আমি তো ঠিক আমার যেহেতু বায়োলজিটা এসআই নিয়ে নিয়েছে ফাউন্ডেশন নিয়ে নিয়েছে তাই যাতে আমি ইকোনমিক্স আমি নিয়ে নেবো বায়োলজিটা আমি ছেড়ে দেবো চলো